Assalamu alaikum, brothers and sisters, and my dear students who are watching me. Thank you very much for being with me. This is Steve Sultan once again, and I hope you all are fit and fine. So, welcome to Rupantor BCS. সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। আজকে চমৎকার একটি ক্লাস নিয়ে হাজির হয়েছি। সেটি হচ্ছে আজকে আমরা আলোচনা করব চমৎকার একটি গ্রামাটিক্যাল পার্ট যা আমরা ছোটবেলায় পড়েছিলাম। আমাদের মা বাবা, আমাদের স্কুল টিচার আমাদের শিখাতো, তাই না? আজকে সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। তবে স্পেশালি কাদের জন্য? ইয়েস, যদিও গ্রামার আসলে গ্রামারের কোনো গণ্ডি নেই, কোনো ক্লাসের জন্য না, সবার জন্য, আমাদের লাইফের জন্য। বাট যেহেতু আজকে ক্লাসটা একটা শ্রেণীকে লক্ষ্য করে সেক্ষেত্রে আমরা এই ক্লাসটি তাদের জন্য করব যারা বিসিএস নিয়ে ভাবছে। তার মানে হচ্ছে বিসিএস কোয়েশ্চেন সলভিং ক্লাস, রাইট? আর এই ক্লাসে আজকে আমি আলোচনা করব চমৎকার একটি পার্ট যা না হলে ইংরেজি হবে না। সেটা হচ্ছে, টপিকটা হচ্ছে নাউন অ্যান্ড ইটস ক্লাসিফিকেশন। তার মানে হচ্ছে আজকে আমরা নাউন নিয়ে আলোচনা করব, যা বাংলা ব্যাকরণে বলা হয় বিশেষ্য, আর তার শ্রেণীবিন্যাস নিয়ে কথা বলবো। আর এখানে আমরা যে বিষয়টি দেখতে পাচ্ছি, সলিউশন ইন 2 seconds, তার মানে আমরা 2 সেকেন্ডে সমাধান করার চেষ্টা করব। আপনারা হয়তো বা জানেন যে আমার প্রতিটি ক্লাস হচ্ছে 2 সেকেন্ডের জন্য, তাই না? তার মানে আমরা কিভাবে প্রতিযোগিতামূলক পরীক্ষায় আমরা অল্প সময়ে 2 সেকেন্ডে, রাইট, জাস্ট সলিউশন ইন 2 seconds, কিভাবে 2 সেকেন্ডে আমরা সমাধান করব সেই বিষয়টিকে আমি প্রত্যেকটা ক্লাসে শেখানোর চেষ্টা করছি। সো আজকের ক্লাসটি কি নিয়ে আলোচনা করব বা কি নিয়ে হবে? ইয়েস, নাউন নিয়ে হবে। এবং ছোটবেলার স্মৃতি আমাদের মনে পড়ে যাবে যে এটা কি কলমটা কি একটা নাউন, তাই না? বাট আজকে আমি এই ক্লাসটিকে 3টা লেভেলে ভাগ করেছি। সেটা হচ্ছে যারা বিসিএস নিয়ে ভাবছে বা অন্য কোনো চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছে, ঠিক সেই ক্ষেত্রে তারা কিন্তু ফ্রেশার, তাই না, নিউকামার। সো তাদের জন্য আমি একদম বেসিক থেকে কিছু জিনিস আলোচনা করব। আর যারা মোটামুটি এগুলো জানেন তাদের জন্য অ্যাডভান্স লেভেলে আমি চলে যাব। এবং এই আলোচনা করার পর আমরা কি করব? প্রশ্ন সমাধান করব বিসিএস এর, এবং পরীক্ষায় কোন ভাবে প্রশ্নগুলো আসতে পারে, কিভাবে আসতে পারে, কেমন টাইপের আসতে পারে সে বিষয় নিয়ে আলোচনা করব। এবং অবশ্যই আপনাদেরকে কি করব? আপনাদেরকে আমি হোমওয়ার্ক দিয়ে দিব, যাকে বলা হয় HW, ঠিক আছে? তার মানে হচ্ছে আজকে আমাদের ক্লাসটি কি নিয়ে? নাউন নিয়ে। যেহেতু বলেছি যে আমরা বেসিক নিয়ে কিছু আলোচনা করব, 5 থেকে 10টা মিনিট আমরা আলোচনা করব বেসিক। সো লেটস গেট স্টার্টেড। যেহেতু আমরা এগুলো আগে পড়েছিলাম, তাই না, সুতরাং এখানে বেশি কিছু বলার নেই। তবে যেটা বলবো সেটা হচ্ছে, আগে আমরা কি বলতাম যে কোনো কিছু নামকে কি বলা হয়? নাউন বলা হয়, তাই না? বাট এই কথাটার মাধ্যমে আমরা না অনেক সময় কনফিউজড হয়ে যায়। আসলে কোনো কিছু নামকে নাউন বলে, ঠিক আছে, বাট যখন আমাদের সামনে ওয়ার্ড চলে আসে আমরা কিন্তু বলতে পারি না এটা নাউন না ভার্ব না অ্যাডজেক্টিভ, ঠিক আছে? সো দেখুন তো, এখানে সংজ্ঞাটা একটুখানি চেঞ্জ করে দিয়েছি আমি। সেটা হচ্ছে নাউন। নাউন ইজ দ্য ওয়ার্ড which is the name of any person or thing. তার মানে নাউন এমন একটা কি শব্দ, তাই না? নাউন ইজ এ ওয়ার্ড which is the name of any person or thing. নাউন এমন একটা শব্দ যা কি একটা ব্যক্তির নাম অথবা একটা বস্তুর নাম বোঝায়, ঠিক আছে? এবার বলছি একটু বিস্তারিত, কারণ আমাদেরকে জানতে হবে পুরোটা, তা না হলে আমরা দেখেন এখানে একটা বিষয় রয়েছে। সেটা হচ্ছে বিসিএস এর মতো জায়গায় নাউন থেকে প্রশ্ন কিন্তু আসে। বিভিন্ন চাকরি পরীক্ষায় প্রত্যেকটা সেক্টরে যখন ইংলিশ থাকে সেই ক্ষেত্রে নাউনটা কিন্তু চলে আসে। তাহলে নিশ্চয়ই গুরুত্বপূর্ণ, তাই না? আমরা কি ভাবছি এখানে বা কি পড়বো? যে সকল ওয়ার্ড দ্বারা কোনো ব্যক্তি, বস্তু, স্থান, দোষ, গুণ, অবস্থা, ধারণা বা বিষয়ের ইত্যাদির নাম বোঝায় তাদেরকে কি বলা হয়? নাউন বা বিশেষ্য বলা হয়। তার মানে আমরা কি শিখতে পারলাম? যে শব্দ দ্বারা, যে সকল ওয়ার্ড দ্বারা কি ব্যক্তি, বস্তু, কোন ব্যক্তি, বস্তু, স্থান, দোষ, গুণ, অবস্থা, ধারণা বা বিষয়ের ইত্যাদির নাম বোঝায়। তার মানে কিন্তু গুণ না, কিন্তু গুণের নাম, হ্যাঁ। তারপর দোষ না, কিন্তু দোষের নাম। তারপর এখানে কি আছে? অবস্থা না, অবস্থার নাম। তারপর কি আছে? ধারণা, বিষয়ের নাম। এবং কাজ না, কাজের নাম। এই কাজের নাম হলে আমরা কি বলবো? নাউন বলবো। আজকে চমৎকার বিষয় শিখবো। অনেকেই ভাবছেন যে স্যার এটা তো অনেক আগে থেকে আমরা পারি। ইয়েস, পারছেন, আরো পারবেন, ঠিক আছে? আচ্ছা, বলে রাখি যে আমাদের গ্রামাটিক্যাল পার্টে সব থেকে বড় একটা পার্ট যার নাম হচ্ছে
পার্টস অফ স্পিচ। তার মানে কি এই অংশে 8টা, এই মানে গ্রামাটিক্যাল পার্টে কি রয়েছে, 8টা লেভেল রয়েছে। তার প্রথম লেভেলটার নাম হচ্ছে নাউন। সুতরাং আমরা এটা নিয়ে আজকে কাজ করছি। তাহলে আমরা কি বুঝতে পারলাম, কি শিখতে পারলাম? আগের যে সংজ্ঞাটা, কোনো কিছুর নাম কি নাউন বলে, এটাকে একটু সাইডে রাখলাম, রেখে আমরা কি করবো এখন বিস্তারিত পড়বো। যেমন যে সকল ওয়ার্ড দ্বারা কোনো ব্যক্তি, কোনো বস্তু, কোনো প্রাণী, কোনো দোষ, স্থান, দোষ, গুণ, অবস্থা, ধারণা বা বিষয়ের নামকে বোঝায় অথবা কাজের নামকে বোঝায়, নট কাজ, কি কাজের নামকে বোঝায়, সেটা হচ্ছে আমাদের নাউন। সো আমরা দেখে নিই আসলে কোন কোন স্টাইলে কোন কোন ওয়ার্ডগুলো আমাদের নাউন হয়ে যাচ্ছে। দেখুন তো, আমাদের প্রথমে বলা হয়েছে ব্যক্তির নাম, রাইট? আমি কিন্তু বেসিক নিয়ে কথা বলছি, আমি আগে বলেছিলাম যে একটু বেসিক নিয়ে কথা বলবো। ব্যক্তির নাম, তার মানে কোন ব্যক্তির নাম হলে সেটা কি হয়ে যাবে, নাউন হয়ে যাবে। যেমন বুশরা, রাজু, রনি, তার মানে এগুলো কি মানুষের নাম, এই জন্য এগুলো কি নাউন, হোক সেটা মেয়ের নাম, হোক সেটা ছেলের নাম। ওকে, তারপর কি পাচ্ছি, স্থানের নাম, রাইট, প্লেস নেম। তাহলে কি পাচ্ছি এখানে, ঢাকা, লন্ডন, নিউ ইয়র্ক, তার মানে এইগুলো কি জায়গার নাম, তাই না, স্থানের নাম। এন্ড দ্যাটস ওয়াই এগুলো কি বলা হয়, নাউন বলা হয়। তারপর দেখুন তো এখানে বস্তুর নাম, আই এম সরি, বস্তুর নাম, বুক, ফ্যান, চেয়ার, রাইট, এগুলো কি বস্তুর নাম, এই জন্য এগুলো কি বলা হয়, নাউন বলা হয়। তারপর দেখেন গুণের নাম, এই জায়গাতে এসে 3টা জিনিস সবাই বুঝতে পারে, বাট বাকি যে জিনিসগুলো এগুলো বুঝতে সবার কষ্ট হয়, অনেকের কষ্ট হয়। আমি অনেকগুলো প্রবলেম পেয়েছি আমার স্টুডেন্টদের কাছ থেকে, যে স্যার আসলে এইটা কি, কিভাবে এটা নাউন হলো। ইয়েস, একটু খেয়াল করুন তো, গুণের নাম একটা হচ্ছে গুণ। আমি যদি বলি যে রহিম ইজ অ্যান অনেস্ট ম্যান, তো কি বললাম, রহিম একজন সৎ লোক, তাই না? তাহলে সৎ কি তার একটা মানে পরিচয় বা গুণ বলতে পারি, রাইট? তাহলে অনেস্ট এটা কি গুণ। এখন আমি বলছি কি গুণের নাম, এই গুণটা কিন্তু আর নাউন না, এটা কি অ্যাডজেক্টিভ, রাইট? কিন্তু এখন আমরা কি শিখছি, গুণের নাম শিখছি। তাহলে গুণের নাম কেমন, যদি বলা হয় যে সৎ, তার মানে কি তার নামটা হবে কি সততা, রাইট? যার মাঝখানে কি সততা আছে তাকে কি বলা হয়, সৎ বলা হয়। তার মানে গুণের নামটাকে আমরা কি মিন করছি, অনেস্টি, মানে সততা। এই যে অনেস্টি হচ্ছে আমার গুণের নাম, দ্যাটস ওয়াই এটাকে কি বলা হয়, নাউন বলা হয়। ঠিক আছে, তারপর কি আছে, উইজডম, মানে কি প্রজ্ঞা, জ্ঞান, তার মানে এটাও কি গুণের নাম। বলো না, হি ইজ আ ওয়াইজ ম্যান, সে কি একজন জ্ঞানী ব্যক্তি। তাহলে কি পাচ্ছি, জ্ঞানী কি জ্ঞানী ব্যক্তি, তার মানে এটা তার পরিচয়, রাইট, ক্যারেক্টারিস্টিক, সেই জন্য এটা কি একটা অ্যাডজেক্টিভ, বাট তার গুণের নামটা কি উইজডম, এই জন্য এটাকে বলা হয় কি নাউন। তারপর কি আছে, কাইন্ডনেস, কাইন্ডনেস মানে কি দয়া, রাইট? যার মধ্যে দয়া থাকে তাকে কি বলা হয়, দয়ালু, তাই না? এখন বিষয়টা হচ্ছে, আমি যদি বলি যে হি ইজ এ কাইন্ড ম্যান, তার মানে কি সে একজন দয়ালু ব্যক্তি। বলুন তো এখানে দয়ালুটা কি, দয়ালুটা হচ্ছে একটা ব্যক্তির পরিচয়, রাইট? এন্ড দ্যাটস ওয়াই এটাকে কি বলা হয়, অ্যাডজেক্টিভ বলা হয়। এখন এই যে এই অ্যাডজেক্টিভটা কি, এটা তার ভালো, মানে এটা কি বোঝাচ্ছে, গুণ বোঝাচ্ছে, রাইট? এখন এই গুণের নামটা কি, কাইন্ডনেস, মানে দয়া। তার মানে গুণের নামকে আমরা কি বলবো, নাউন বলবো। ঠিক আছে, তার মানে এখানে কি ছিল, কাইন্ড শুধু কি ছিল অ্যাডজেক্টিভ, বাট এখানে কি নেস যুগ হয়ে এটাকে বানাই ফেলছে কি নাউন। কেন, গুণের নাম বোঝাচ্ছে বিদায়, দ্যাটস ইট। তারপর আমরা কি পাচ্ছি, কাজের নাম। সবসময় শুনেছেন কাজ, ভার্ব, রাইট, তাই না, ক্রিয়া বা কাজ করা। এখন শুনবেন কি কাজের নাম, তার মানে ওয়ার্ক মানে কি বলুন তো, ওয়ার্ক মানে হচ্ছে কাজ করা, রাইট? আমি যদি ওয়ার্কিং, তার মানে কি কাজ। এই যে ওয়ার্কিং দেখতে পাচ্ছি, ওয়ার্ক প্লাস আইএনজি, এই ওয়ার্কিং এটা কিন্তু আসলে কি কাজ না, কাজের নাম বোঝাচ্ছে, এন্ড দ্যাটস ওয়াই এটাকে কি বলা হয়, নাউন বলা হয়। এবার খেয়াল করুন তো এখানে কে আছে, ওয়াকিং, ওয়াক মানে কি হাঁটা, রাইট? আই ওয়াক, আমি হাঁটি, হি ওয়াকস, সে হাঁটে। এটা কি ওয়াক মানে ভার্ব, মানে কাজ করা বোঝাচ্ছে, ক্রিয়া। আর এখন কাজের নামটা কি, ওয়াকিং মানে হাঁটা, কিভাবে হয়েছে, ভার্ব প্লাস আইএনজি, দ্যাটস ইট। এই জন্য আমরা এটাকে বলছি কি কাজের নাম, রাইট? আর কাজের নাম হলে কি বলবো, এটাকে নাউন বলবো। ঠিক আছে, তারপর কি আছে এখানে, রিডিং, রিড মানে কি পড়া, তাই না, রিড মানে কি পড়া। তাহলে রিড প্লাস আইএনজি, রিডিং, দ্যাট মিনস কাজের নাম। আগে ছিল কি কাজ, আর এখন কাজের নাম, নাম থাকলে কি হবে, নাউন হয়ে যাবে।
তো বুঝতে হবে এটা কোন ধরনের নাম, গুণের নাম না কাজের নাম না বিষয়ের নাম। দ্যাটস ইট। তাহলে কি পাচ্ছি? সুইমিং। ইয়েস, আই সুইম ইন দ্য পন্ড। আমি পুকুরে সাঁতার কাটি। হি সুইমস ইন দ্য পন্ড। সে পুকুরে সাঁতার কাটে। বলুন তো এই জায়গাতে সুইম মানে কি? সাঁতার কাটা। দ্যাট মিনস ভার্ব, তাই না? এখন এই যে ভার্ব মানে কাজ করা বোঝাচ্ছে, এই কাজের নামটা কি? সুইমিং। আর এই কাজের নাম বোঝালে আমরা কি বুঝবো? নাউন বুঝবো। বুঝতে পেরেছি? তারপর কি পাচ্ছি? ধারণা বা বিষয়ের নাম। পলিসি, তাই না? নীতি, এটা ঠিক বিষয়ের নাম, ধারণার নাম। তারপর কি? ইংলিশ, এটা একটা বিষয়ের নাম, সাবজেক্টের নাম, এই জন্য এটা নাউন। তারপর কি আছে? বাংলা, রাইট? এগুলো এটা কি? একটা নাউন বা বিষয়ের নাম বোঝাচ্ছে। আমি কি বুঝতে পেরেছি? তার মানে আমরা তো জানি কোনো কিছু নাম কি নাউন বলে, বাট মাঝে মধ্যে আমরা কাজের নাম, গুণের নাম, বিষয়ের নাম যদি চলে আসে, যখন চলে আসে সেক্ষেত্রে আমরা কিন্তু বুঝতে পারি না। ঠিক আছে? এই জন্য আমাদেরকে এগুলো ভালো করে মনে রাখতে হবে যে গুণ কোনটা, গুণের নাম কোনটা, ঠিক আছে? কাজ কোনটা, কাজের নাম কোনটা, বিষয় কোনটা, বিষয়ের নাম কোনটা। এই ক্ষেত্রে আপনাকে কি এই জিনিসগুলো বারবার প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে? সো আমরা মোটামুটি বেসিকটা শিখে ফেললাম যে নাউন ইজ এ ওয়ার্ড হুইচ ইজ দ্য নেম অফ এনি পারসন or thing, right? এবং এটা কি অনেকগুলো সেক্টর আমরা ভাগ করে ফেলেছি, যেমন ব্যক্তির নাম, স্থানের নাম, বস্তুর নাম, গুণের নাম, কাজের নাম এন্ড ধারণা বা বিষয়ের নাম। ঠিক আছে? এটা হচ্ছে আমাদের ছোট্ট করে বেসিকটা। এবার একটু চলে যাচ্ছি ডিপে। সো যেহেতু এটা আমাদের চমৎকার একটি পার্ট, প্রত্যেকটা পরীক্ষায় কিন্তু চলে আসে, নট ফর বিসিএস, রাইট? প্রত্যেকটা প্রতিযোগিতামূলক পরীক্ষায় কিন্তু নাউনের টাচ আছে, এবং ব্যাংকে যখন আপনি এক্সাম দিবেন সেক্ষেত্রেও নাউনের ইয়েটা কিন্তু আছে। ঠিক আছে? এখন এইটাকে অবহেলা করলে চলবে না। এবার বলে রাখছি যে নাউনের কিন্তু কিছু প্রকারভেদ আছে। আচ্ছা ধরুন, বলুন তো আমাদের পরিচয়টা কি? আমরা মানুষ, রাইট? 700-800 যাই বলি না কেন, কত? 700-800 কোটি মানুষ আছে পৃথিবীতে। হ্যাঁ, কম বেশি হতে পারে, বাট আমাদের সবার পরিচয় কি? আমরা মানুষ। এখন আমাদের মাঝখানে কি মানে ভাগ আছে না? ভাগ আছে কিন্তু ধর্মের মাধ্যমে, তাই না? তার মানে আমরা মানুষ, বাট আমাদেরকে চেনার জন্য কিন্তু উপায় আছে। আমাদের ফেস কিন্তু আলাদা, যেমন একদল কি মুসলিম, হিন্দু, খ্রিস্টান, বুদ্ধ, তাই না? এই ধরনের করে আরো অনেকগুলো ধর্ম আছে। মোট কথা আমাদের প্রথম পরিচয় কি? আমরা মানুষ, বাট আমাদের আলাদা আলাদা সেক্টর কিন্তু আছে চেনার জন্য, রাইট? মুসলমানকে আমরা একভাবে চিনি, হিন্দুদেরকে আমরা একভাবে চিনি, খ্রিস্টানদেরকে আমরা একভাবে চিনি। সুতরাং কি বুঝতে পারছি? আমরা যা কথা বলবো নাউন নিয়ে কথা বলবো। পরিচয়টা কি? নাউন। বাট নাউনের কিন্তু পেস আছে, সবগুলো নাউন কিন্তু একরকম হবে না। যেমন আমি মুসলমান, কেউ আছে হিন্দু, তাহলে আমাদের পরিচয় কি? মানুষ, বাট আমরা কিন্তু কি এক ধর্মের না, আমাদের ফেসটা কিন্তু আলাদা আলাদা। ঠিক আছে? ফেস বোঝাচ্ছি যে ধর্মটা কি। সুতরাং এই নাউনকে নিয়ে আমরা আলোচনা করব, বাট এই নাউনের অনেকগুলো কি ফেস রয়েছে। আজকে আমরা এই ফেস গুলো চিনবো। ঠিক আছে? তো দেখুন তো কি বলা হয়েছে, নাউনের প্রকার হচ্ছে দুইটা, প্রধানত দুই প্রকার। কয় প্রকার? দুই প্রকার। একটা হচ্ছে কনক্রিট নাউন, আর একটা কি অ্যাবস্ট্রাক্ট নাউন। এবার প্রশ্ন, স্যার এইটা আবার কি? ইয়াস, কনক্রিট নাউন আর অ্যাবস্ট্রাক্ট নাউন। দেখুন তো এই কনক্রিট নাউনটা আসলে কনক্রিট উচ্চারণটা কেমন লাগছে না? স্যার এটা তো শুনেছি কোথাও, তার মানে কি? হ্যাঁ স্যার, যখন বিল্ডিং করা হয় সেক্ষেত্রে কি অনেক কিছু দেওয়া হয়, ইট, বালি, সিমেন্ট, রড দেওয়া হয়। ও স্যার, কনক্রিটের পিলার। ইয়েস, ওইটাই মিন করা হচ্ছে কনক্রিট। তার মানে যে অংশটাকে বা যে নামটাকে, একটু খেয়াল করুন তো, আমি একটু সংজ্ঞায় চলে যাচ্ছি। যেহেতু আমাদের বলা হয়েছে নাউনের প্রকারভেদ প্রধানত কি দুই প্রকার, তার মানে কনক্রিট নাউন এটা কেমন? যে নাউন এর বাহ্যিক অবস্থান আছে, দৈহিক অস্তিত্ব আছে, এবং যাকে ইন্দ্রিয়ের দ্বারা কি করা হয়? উপলব্ধি করা যায়, তাকে কনক্রিট বা ইন্দ্রিয়গ্রাহ্য বিশেষ্য বলে। বুঝতে পেরেছেন? তার মানে এই যে দিস ইজ আ ফ্যান, ইয়েস, এটা কি আমার কলম, এটা কি আমি ধরতে পারছি, রাইট? দৈহিক অস্তিত্ব আছে, এই জন্য এটা কি কনক্রিট নাউন। বুঝতে পেরেছি? আবার আমি যদি বলি দিস ইজ আ শার্ট, ইয়েস, এটা কি অস্তিত্ব আছে, তাই না? এটা ইন্দ্রিয় দ্বারা উপলব্ধি করা যাচ্ছে বিদায় এটাকে বলা হচ্ছে কনক্রিট নাউন। তার মানে হচ্ছে যদি বলি চেয়ার, টেবল এন্ড যদি বলি আমি কার, এই সবগুলো কি আমাদের নাউন, বাট কি নাউন? কনক্রিট নাউন, যেগুলো আমরা কি করতে পারছি? উপলব্ধি করতে পারছি, এবং যাদের দৈহিক অস্তিত্ব আছে। যদি বলা হয় যে 10টা বিল্ডিং, এটা কি নাউন? কোন ধরনের নাউন? কনক্রিট নাউন। ঠিক আছে? তার মানে দেখুন তো কি বলা হয়েছে এখানে, কামাল,
রাইট? কামরা একজন ব্যক্তির নাম, তার দৈহিক অস্তিত্ব আছে, রাইট? এটা একটা নাউন। কোন নাউন? কনক্রিট নাউন। বুক, হাউস, এই যে বাড়ি, রাইট? বয়, বালক, এই সবগুলো কি কনক্রিট নাউন। তার মানে আমরা এই সংজ্ঞাটা আবার পড়ে নিচ্ছি যে নাউন এর বাহ্যিক অবস্থান, দৈহিক অস্তিত্ব আছে এবং যাকে ইন্দ্রিয়ের দ্বারা কি করা হয়? উপলব্ধি করা হয় বা উপলব্ধি করা যায়, তাকে কি বলা হয়? কনক্রিট নাউন বলা হয়। আমরা সব বুঝতে পেরেছি? আচ্ছা, এবার আমি একটু চলে যাচ্ছি ব্যাকে, ঠিক আছে? আমরা কি বলেছিলাম? আমরা কি বলেছিলাম এখানে যে নাউন কয় প্রকার? দুই প্রকার, কনক্রিট এন্ড কি অ্যাবস্ট্রাক্ট নাউন। এবার স্যার এইটা আসলে কি? ইয়েস, চমৎকার একটি বিষয়। অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে কনক্রিটের বিপরীত, যাকে ছোঁয়া যায় না, ধরা যায় না, জাস্ট ফিল করতে হয়, ঠিক আছে? মন থেকে কি করতে হয়? ফিল করতে হয়। এবার স্যার তাহলে কি হতে পারে এটা? ইয়েস, দেখুন তো কি বলা হয়েছে। অ্যাবস্ট্রাক্ট নাউন, যে নাউন দ্বারা কোনো ব্যক্তির বা বস্তুর দোষ, গুণ, অবস্থা বা কার্যের নামকে প্রকাশ করে বা বোঝায়, তাকে কি বলা হয়? অ্যাবস্ট্রাক্ট নাউন বা গুণবাচক বিশেষ্য। বুঝতে পেরেছি? তাহলে কি পাচ্ছি বলুন তো? আমি যদি বলি কাইন্ডনেস, মানে কি? দয়া, তাই না? আচ্ছা, দয়াকে কোনোদিন ধরতে পেরেছেন কেউ? ধরতে পারেননি তো। দ্যাট মিনস এটা হচ্ছে কি আমাদের অ্যাবস্ট্রাক্ট নাউন। তার মানে নাউন কিন্তু, বাট তার চেহারা কিন্তু আলাদা, তার সেক্টর বা লেভেল কিন্তু আলাদা হয়ে গিয়েছে। আগেটা কি ছিল? ফ্যান, কনক্রিট, ধরতে পারছি, রাইট? দৈহিক অস্তিত্ব আছে। আমি যদি বলি যে পিলার, ইয়েস, এটা কি কনক্রিট নাউন। আমি যদি বলি ইউনিভার্সিটি, মানে ভবনটা, সেক্ষেত্রে কি এটা কি অস্তিত্ব আছে? এটা কি নাউন, কনক্রিট নাউন, ঠিক আছে? ক্যামেরা, মোবাইল ফোন, সবগুলো কি, ল্যাপটপ, টিভি, সবগুলো কি আমাদের কনক্রিট নাউন, যাদের দৈহিক অস্তিত্বটা আছে। বুঝতে পেরেছি? আচ্ছা, এবার কি পাচ্ছি আমরা? দয়া। এবং আমরা আরেকটা জিনিস পাচ্ছি যে সততা। একটু আগে পড়েছিলাম যে অনেস্টি, মানে কি? সততা। আচ্ছা, সততা কোনোদিন ধরতে পেরেছেন? ছুতে পেরেছেন? এই সততা, আয় এদিকে, রাইট? ধরতে পারেননি। তার মানে কি? এটা ধরা বাহিরে। ইয়েস, এটা ধরতে হলে কি করতে হবে? আপনার মন দিয়ে টান দিতে হবে। দ্যাট মিনস কি বোঝাচ্ছে এটা? অ্যাবস্ট্রাক্ট নাউন, যাকে ধরা যায় না, ছোঁয়া যায় না, রাইট? এবং তার দৈহিক অস্তিত্ব নেই, বাহ্যিক অবস্থান নেই। এন্ড দিস ইজ কল্ড অ্যাবস্ট্রাক্ট নাউন। তাকে বলা হয় কি? গুণবাচক বিশেষ্য, বা কি, যেটা আমরা কি ধরতে পারি, ছুতে পারি, জাস্ট ফিল করতে হয়, অনুভব করতে হয়। যেমন দেখুন তো এখানে এক্সাম্পল দেওয়া নেই, আই এম সরি। আচ্ছা, তাহলে আমরা কি পাচ্ছি? কাইন্ডনেস, অনেস্টি, রাইট? আবার আমরা এখানে আরেকটা জিনিস পেতে পারি, লাভ, ভালোবাসা। ভালোবাসা একবার হয় কি ভার্ব, আরেকবার হয় কি নাউন। তাহলে ভালোবাসাটা কি ধরতে পেরেছেন কখনো? একদমই না। এটাকে আমরা ফিল করতে হয়, তাই না? এই জন্য এটাকে কি বলা হয়? অ্যাবস্ট্রাক্ট নাউন বলা হয়। বুঝতে পেরেছি? আচ্ছা, তাহলে আমরা দুইটা প্রধান প্রকার জেনে ফেললাম, একটা হচ্ছে কনক্রিট আর একটা কি? অ্যাবস্ট্রাক্ট নাউন। ওকে, এবং একটু আগে বলেছিলাম উইজডম। কি বলেছিলাম আমরা? উইজডম। তাহলে এই উইজডম হচ্ছে কি আমাদের অ্যাবস্ট্রাক্ট নাউন। তারপর আরো কিছু পড়েছিলাম, যেমন এখন দেখুন তো, হ্যাঁ, উইজডম, কাইন্ডনেস, এবং কি যদি বলা হয় যে মোরালিটি মানে কি? নৈতিকতা। ধরা যায়, ছোঁয়া যায়? একদমই না। এটাকে বলা হয় কি? অ্যাবস্ট্রাক্ট নাউন, ঠিক আছে? সো আমরা শিখে ফেললাম দুইটা প্রকারভেদ। এবার আসি বিস্তারিত আলোচনায়। সেটা হচ্ছে, আমি কি বলেছিলাম যে আমরা সবাই মানুষ, আমাদের কিন্তু আলাদা আলাদা পরিচয় আছে, তাই না? হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, সবাই মানুষ, বাট চিনার জন্য ফেস কিন্তু আলাদা আলাদা, তাই না? মানে একটা বৈশিষ্ট্য কিন্তু আলাদা আলাদা রয়েছে। ঠিক সেই ক্ষেত্রে নাউনের কিন্তু বৈশিষ্ট্য আলাদা আলাদা রয়েছে। এই যে প্রথম আলাদা বৈশিষ্ট্য পেলাম কি? একটা হচ্ছে কনক্রিট, আরটা কি? অ্যাবস্ট্রাক্ট। দুইটা দুই মেরু, রাইট? একটাকে ধরা যায়, ছোঁয়া যায়, আরটাকে ধরা যায় না, ছোঁয়াও যায় না, জাস্ট ফিল করতে হয়, হ্যাভ টু ফিল। ওকে, সো এবার দেখছি যে এই যে দেখতে পাচ্ছি এখানে একটা অংশ রয়েছে অ্যাবস্ট্রাক্ট নাউন। এইটাকে আমরা যদি বাদ দিয়ে যদি আমরা উপর দিকে যাই কনক্রিট নাউনে, সেক্ষেত্রে আমরা তার আরো কিছু ফেস পাই, নতুন নতুন ফেস পাই, যে ফেস গুলো আমরা অনেক সময় চিনতে পারি না, পরীক্ষায় চলে আসে বাট আমরা বলতে পারি না। এটা তো নাউন, বুঝতে হবে নাউন হলো এটা কোন ধরনের নাউন, সেটা আমাকে জানতে চাচ্ছে। সো এই কনক্রিট নাউনকে আবার 4 ভাগে ভাগ করা হয়েছে। তার ফেস কয়টা? ইয়েস, 4টা। এবার এই 4টা ফেস আমরা চমৎকার ভাবে চিনব, তারপর আমরা প্রশ্ন সমাধান করব এবং অনেকগুলো বাক্য আমরা মানে প্র্যাকটিস করব, আর তখনই বুঝতে পারবেন ইয়েস অনেকটাই সহজ। তাহলে কি পাচ্ছে এখানে? প্রপার নাউন, রাইট? কমন নাউন, তারপর কালেকটিভ নাউন,
ম্যাটেরিয়াল নাউন, তাই না? তার মানে এখানে চারটা প্রকার কার? কনক্রিটের। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সে কিন্তু একা, রাইট? বাট এখানে কনক্রিট নাউনের চেহারা বা ফেস আমরা কয়টা পাচ্ছি? চারটা পাচ্ছি। তার মানে কি? প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন এন্ড ম্যাটেরিয়াল নাউন। এবার দেখুন তো এই জিনিসগুলো কেমন হতে পারে। আচ্ছা, এই প্রপার নাউনটাকে আমরা একটু বিশ্লেষণ করব। সেটা হচ্ছে এই প্রপার নাউন কিভাবে বুঝবো, যদি আমি বাংলাটা লিখিনি, জাস্ট আমি বলে দিচ্ছি। সেটা হচ্ছে কোনো ব্যক্তি, কোনো বস্তু, কোনো প্রাণীর নাম যখন আমরা দেখবো সেক্ষেত্রে এটা কি হবে? প্রপার নাউন হবে। ঠিক আছে, তাহলে এখানে কাকে পাচ্ছি? নাজমুল, রাইট? হি ইজ আ বয়, একটা ছেলে। নাজমুলটা কি? একটা ছেলে, তার মানে মানুষের নাম, এই জন্য কি এটা প্রপার নাউন। তারপর কি আছে? নিউ ইয়র্ক, রাইট? নিউ ইয়র্ক, তার মানে কি একটা শহরের নাম, এই জন্য এটা প্রপার নাউন। তারপর দ্য হলি কুরআন, একটা কি গ্রন্থের নাম, পবিত্র গ্রন্থের নাম, এই জন্য এটা কি প্রপার নাউন। তারপর কি আছে? মানডে, রাইট? মানডে, তার মানে কি এটা একটা বারের নাম, এই জন্য এটা কি প্রপার নাউন। তারপর কি আছে? জাপান, রাইট? এটা কি একটা দেশের নাম। মানে সবগুলো কি আমাদের প্রপার নাউন। তার মানে কি বুঝতে পারছি? যে ওয়ার্ড দ্বারা কোনো ব্যক্তি, বস্তু, প্রাণীর নামকে নির্দিষ্ট করে বলবে, সে বোঝাবে, সেক্ষেত্রে এটা কি হবে? প্রপার নাউন হবে। আমরা কি বুঝতে পেরেছি? সো 2 নম্বর কি আছে? কমন নাউন, রাইট? এই কমন নাউন জিনিসটা কি? ইয়েস, এটা একটু জটিল, অনেকেই বুঝতে পারে না, স্যার এটা কিভাবে আমরা ধরবো। আচ্ছা বলুন তো, মাই নেম ইজ টিপু সুলতান, রাইট? আমি বললাম কি আমার নাম টিপু সুলতান। খেয়াল করুন, আমার নাম টিপু সুলতান, আরেকটা ছেলের নাম, আরেকটা নাম আছে, তাই না? করিম, রহিম, জব্বার, হ্যাঁ, যাই বলি না কেন, সবগুলো কি বললাম? নাম বললাম, তাই না? করিম এটা একটা প্রপার নাউন, রহিম প্রপার নাউন, টিপু সুলতান প্রপার নাউন। বাট আমাদের পরিচিত কি? সবাই আমরা ছেলে। তার মানে যে ওয়ার্ড দ্বারা কোনো কি ব্যক্তি বা বস্তুর সাধারণ নামকে বোঝায়, একত্রে বোঝায়, রাইট? তার মানে আমাদের সাধারণ নাম কি? সবার নাম কি? সাধারণ নাম হচ্ছে ছেলে, বয়। তার মানে এখানে আমরা সবাই আটকে গিয়েছি কোথায়? বয়ের মাঝখানে বা ছেলের মাঝখানে। আমার নাম কি আলাদা করে টিপু সুলতান, আরেকজনের করিম, রহিম, জব্বার, সবগুলো কিন্তু কি আলাদা আলাদা নাম, এই জন্য এগুলোকে কি বলা হয়? প্রপার নাউন। বাট যখন তাদের আমাদের সবাইকে যখন একসাথে ধরা হবে, কি আমরা? ছেলে, বয়, উই আর বয়, ভয়েস, রাইট? উই আর ভয়েস, আমরা কি ছেলে বা পুরুষ। সেক্ষেত্রে আমরা কি পাচ্ছি? এই বয়টা হচ্ছে কি সাধারণ নাম, আমাদের ছেলেদের সাধারণ নামকে বোঝাচ্ছে বয়, এন্ড দ্যাটস ওয়াই এটা হচ্ছে কি কমন নাউন। ঠিক আছে, সুতরাং কি পাচ্ছি এখানে? কমন নাউন। এই যে ফরিদ ইজ আ গুড বয়, তাও এখানে দুইটা নাউন আছে, ঠিক আছে? জনি ইজ আ গুড বয়, দ্য রোজ ইজ আ নাইস ফ্লাওয়ার। খেয়াল করুন তো, ফরিদ ইজ আ গুড বয়, ফরিদ একটা আলাদা নাম, জনি ইজ আ গুড বয়, জনি একটা আলাদা নাম। তার মানে এই নামগুলো কি প্রপার নাউন। বাট একটু খেয়াল করুন তো, এখানে দুইজন কোথায় গিয়ে মিলে গিয়েছে? ফরিদ ইজ আ গুড বয়, জনি ইজ আ গুড বয়, তার মানে দুইজনের পরিচয় কিন্তু একটাই, বয়। এটা হচ্ছে ফরিদ, জনি, এবং যদি বলি টিপু সুলতান, সেক্ষেত্রে আমাদের 3 জনের সাধারণ নাম, আর এই জন্য এটাকে বলা হয় কমন নাউন। বুঝতে পেরেছি? সরি। তারপর কি আছে? দ্য রোজ ইজ আ নাইস ফ্লাওয়ার, আমি যদি বলতাম দ্য মেরিগোল্ড ইজ আ নাইস ফ্লাওয়ার হতো, রাইট? তার মানে গোলাপ একটি চমৎকার বা সুন্দর ফুল। এখন বলুন তো, আরেকটা ফুলের নাম দিলাম এখানে, লিলি, শাপলা, তাহলে কি হবে? লিলি ইজ আ নাইস ফ্লাওয়ার, শাপলা একটা চমৎকার ফুল। তাহলে শাপলাটা, গোলাপটা এবং রজনীগন্ধা যাই বলি না কেন, সবগুলো কি আমাদের প্রপার নাউন। বাট এদের সবার কি একটা সাধারণ নাম আছে। সবাই কোথায় গিয়ে মিলিত হবে? ইয়েস, ফ্লাওয়ারে। বুঝতে পেরেছি? তার মানে সবগুলো সাধারণ নাম কি? ফ্লাওয়ার, ফুল। তার মানে এটা হচ্ছে আমাদের কমন নাউন। আমি সবাইকে বুঝতে পেরেছেন? ইয়েস, আমাকে রেসপন্স করবেন কিন্তু প্লিজ কমেন্ট সেকশনে। আপনারা মানে আপনাদের মনের কথাগুলো বলবেন যে স্যার আমি বুঝতে পারছি না, বা আরো ভালো হলে ভালো হতো, ঠিক আছে? এবং স্যার এটা অ্যান্সার, এটার অ্যান্সার ওটা। তারপর আপনি কোন জায়গা থেকে দেখছেন প্লিজ কমেন্ট সেকশনে হ্যাঁ জানাবেন প্লিজ। তারপর কি আছে? কালেকটিভ নাউন। এখানে কি পাচ্ছি? কালেকটিভ নাউন। আচ্ছা বলুন তো, কালেক্ট মানে কি? সংগ্রহ করা, তাই না? কালেকটিভ তার মানে সবাইকে একসাথে নিয়ে আসা, দ্যাটস ইট, এটাকে বলা হয় কালেকটিভ। ওকে, সো এবার কাকে পাচ্ছি? কালেকটিভ। টিম, টিম মানে কি? দল। আচ্ছা বলুন তো, আমি যদি বলি মোহাম্মদ আশরাফুল ইজ আ প্লেয়ার, আমি যদি বলি সাইফ হাসান ইজ আ প্লেয়ার, মুশফিকুর রহিম ইজ আ প্লেয়ার, 3টা নাম বললাম, তাই না? 3টা নাম কি? প্রথম মুশফিক, তারপর কি এই যে নামগুলো বললাম, তারা কি
প্রপার নাউন। এবার যখন বললাম যে প্লেয়ার মানে খেলোয়াড়, তার মানে তিনজনই আলাদা নাম, আলাদা আলাদা নামের, বাট তারা কোথায় গিয়ে মিলিত হয়েছে? প্লেয়ারে মিলিত হয়েছে, এন্ড দ্যাটস ওয়াই এটাকে বলা হয় কি? কমন নাউন। এখন বলুন তো, এই প্লেয়ার একটা টিমে কি একজন হয় না অনেকজন হয়? অনেকজন হয়, তাই না? 11 জন, 12 জন, 15 জন, যাই বলি না কেন, সবগুলো কি একটা টিমের মাঝখানে থাকে। তার মানে এমন সাধারণ যে নামগুলো আছে সবগুলো যখন একসাথে থাকবে তাকে বলা হবে কি? কালেকটিভ নাউন। বুঝতে পেরেছি? তার মানে টিম কি? কালেকটিভ নাউন। তার মানে কি বলা হয়েছে এখানে? অনেকগুলো খেলোয়াড়ের সমষ্টি, তার মানে প্লেয়ার কমন নাউন। এমন অনেক কমন নাউন যখন একসাথে চলে আসবে এটাকে কি বলা হবে? কালেকটিভ নাউন। বুঝতে পেরেছি? এবার চলুন তো, আমি যদি বলি যে হি ইজ আ স্টুডেন্ট, করিম ইজ এ স্টুডেন্ট, রহিম ইজ এ স্টুডেন্ট, টিপু সুলতান ইজ এ স্টুডেন্ট, রাইট? তো এই ক্ষেত্রে সবার নামগুলো কি? প্রপার নাউন, তাই না? কিন্তু এখন আমরা কোথায় গিয়ে মিলিত হয়েছি? স্টুডেন্টে। এটা কি আমাদের কমন নাউন। কেন? কারণ আমাদের সবার পরিচয় কি? সাধারণ নাম হচ্ছে কি? স্টুডেন্ট। এবার একটা ক্লাসরুমে একজন স্টুডেন্ট থাকে না, তার মানে একটা ক্লাসরুমে অনেকগুলো স্টুডেন্ট থাকে, তার মানে কি? একটা ক্লাসরুমে অনেকগুলো কি? প্রপার নাউন থাকে, সরি কমন নাউন থাকে, তাই না? এই অনেকগুলো কমন নাউন যখন একসাথে চলে আসবে তাকে বলা হবে কি? কালেকটিভ নাউন। যেমন ক্লাসরুম, ক্লাস, তাই না? শ্রেণী। তার মানে এখানে একটা ক্লাসে কি থাকে? অনেকগুলো স্টুডেন্ট থাকে। প্রথমত কি? রহিম, করিম, জব্বার, টিপু সুলতান, রাইট? এগুলো কি? কমন, সরি প্রপার নাউন। আমরা সবাই কি? স্টুডেন্ট। এই স্টুডেন্ট কি? আমাদের প্রপার কমন নাউন, রাইট? আর এই স্টুডেন্ট একজন আছে একটা ক্লাসের? না, অনেকজন। এই সবটাকে বলা হয় কি? কালেকটিভ নাউন। আমি কি বুঝতে পেরেছি? তার মানে এখানে দেখুন তো, গ্যাং, গ্যাং মানে কি? কিছু ডাকাতের সমষ্টি, তাই না? পার্টিকুলারলি কারো নাম বললে সেটা হবে প্রপার, তাই না? আর যখন এমন অনেক ডাকাত চলে আসবে একটা দলের মাঝখানে, এক জায়গাতে সমষ্টিগত হবে, সেক্ষেত্রে এটাকে কি বলা হবে? গ্যাং বলা হবে, তাই না? গ্যাং। আর এই গ্যাংটা হচ্ছে কি? আমাদের কালেকটিভ নাউন। আশা করি সব বুঝতে পেরেছেন। তারপর আমরা চলে যাচ্ছি পরবর্তী অংশে। দেখুন তো, ম্যাটেরিয়াল নাউন, তাই না? ম্যাটেরিয়াল নাউন মানে কি? উপকরণমূলক নাউন, তাই না? বিশেষ্য। এবার প্রশ্ন হচ্ছে, স্যার এটা জিনিসটা কি? ইয়েস, জিনিসটা হচ্ছে উই ইট রাইস, আমরা ভাত খাই। বলুন তো, রাইসটা কি? রাইস একটা উপকরণ, রাইট? এই জন্য এটাকে কি বলা হয়? যে ম্যাটেরিয়াল নাউন। তারপর কি আছে এখানে? মিল্ক ইজ অ্যান আইডিয়াল ফুড, দুধ হচ্ছে একটা আদর্শ খাবার। বলুন তো, এখানে মিল্কটা কি? দুধ, এটা একটা উপকরণ। কি? উপকরণ, রাইট? যা দিয়ে কোনো কিছু করা যায়, এন্ড দ্যাটস ওয়াই এটাকে কি বলা হয়? ম্যাটেরিয়াল নাউন। বুঝতে পেরেছি? তারপর হচ্ছে গোল্ড, স্বর্ণ। এই স্বর্ণ কি? গোল্ড ইজ এ প্রেশাস মেটাল, তাই না? স্বর্ণ হচ্ছে একটা কি? মূল্যবান ধাতু। বলুন তো, এইখানে গোল্ড কি? গোল্ড হচ্ছে একটা ম্যাটেরিয়াল, মানে উপকরণ, ঠিক আছে? তার মানে এটা দিয়ে কোনো কিছু তৈরি করা যায়, দ্যাটস ওয়াই এগুলোকে বলা হয় কি? ম্যাটেরিয়াল নাউন। ঠিক আছে? এবার চলুন তো আরেকটু ডিপে যায়। আমরা কিন্তু পড়েছিলাম যে আমাদের কনক্রিট নাউন কয় প্রকার? 4 প্রকার। প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন এন্ড কি? ম্যাটেরিয়াল নাউন। শেষ তো, তাদের চেহারা চিনে ফেললাম। এখন আরো কিছু নাউন আছে, যখন আমরা গণনা করতে যাই, যখন আমরা কোনো কিছু কাউন্ট করতে যাই, সেক্ষেত্রে আমাদের আবারও 2টা নাউন চলে আসে। তার মানে কি বুঝতে পারলাম? যে গণনার দিক থেকে আমাদের নাউন 2 প্রকার। কয় প্রকার? 2 প্রকার। যখন আমরা কোনো কিছু গণতে যাব, রাইট, সেক্ষেত্রে আমরা নাউন পাবো কয়টা? 2টা। একটা হচ্ছে কাউন্টেবল নাউন, আর হচ্ছে আনকাউন্টেবল নাউন। তার মানে একটা গণনাযোগ্য আর একটা কি? অগণনাযোগ্য, যাকে গণনা করা যায় না। তাহলে আমরা কি পাচ্ছি? এই 4 পর্যন্ত পাচ্ছি কার? কনক্রিট নাউনের, তাই না? 4টা রূপ, 4টা ফেস। আর এখন পাচ্ছি এই 2টা পাচ্ছি কিসের? গণনার দিক থেকে। তার মানে যখন আমরা গণতে যাব, কোনো কিছু কাউন্ট করতে যাব, সেক্ষেত্রে 2টা নাউন চলে আসবে। একটা হচ্ছে কাউন্টেবল আর একটা হচ্ছে আনকাউন্টেবল। ওকে, সো এখানে কে আছে? কাউন্টেবল নাউন। ফারদিন, রাইট? ফায়াজ, টাইগার, লায়ন, বেঙ্গলি, আরবিক, কান্ট্রি, ফুট। এই যে দেখতে পাচ্ছি সবগুলো কিন্তু কাউন্টেবল নাউন। কেন? সবগুলো গণনা করা যায় বা গণনা করার মতো। তার তো প্রচুর টাকা, তার তো অনেক টাকা, তাই না? তখন কিন্তু এটা কি? অপরিমাণ যোগ্য হয়ে যায়। তার মানে আমরা যেটা 1টা 2টা 3টা এইভাবে গুনি না, এইভাবে আমরা গুনতে পারি না, বিদায় এটাকে কি বলা হয়? আনকাউন্টেবল নাউন। সো কি পাচ্ছি? রাইস। রাইস কিন্তু অনেক, এক বস্তা আনলে কিন্তু আপনি কি গুনতে পারবেন একটা একটা করে, বাট হিসাবটা এটা না, এটাকে পরিমাণ করা যায়। কি করা যায়? পরিমাণ করা যায়। যখন যে বিষয়টা, যে ওয়ার্ডটাকে আপনি পরিমাণ করতে পারবেন, সেটা হচ্ছে আমাদের কি? আনকাউন্টেবল নাউন।
ঠিক আছে, যাকে গণনা করা যায় না বাট পরিমাণ করা যায়। তাহলে কি পাচ্ছে এখানে, হেয়ার চুল, যদি একটা একটা গুনতে পারবেন বাট এই হিসাবটা এরকম না। আমরা কি বলি এক গুছা চুল, অনেকগুলো চুল, এই হেয়ারটা হচ্ছে কি আমাদের আনকাউন্টেবল নাউন। সুগার, চিনি, ইয়েস, টুকটুক করে একটা একটা গুনতে পারবেন, সারাদিন লাগবে। 1 কেজি চিনি যখন আপনি গুনবেন দেখবেন যে কয়েক মাস লেগে গেছে, তাই না? তার মানে এটা কি গণনা করার যোগ্য না, গণনা করতে পারবো না। এটাকে কি করতে হবে, পরিমাণ করতে হবে। and that's why this is called uncountable noun, ঠিক আছে? তারপর কাকে পাচ্ছি, অক্সিজেন। তার মানে এটা তো আপনি গুনতেই পারবেন না, তাই না? তার মানে এটা কি পরিমাণ করা যায়, এতটুকু আছে এতটুকু আছে, তাই না? এই জন্য এটাকে বলা হয় কি আনকাউন্টেবল নাউন। স্মোক, ধোঁয়া, সেম অবস্থা, তাই না? তারপর কি আছে, নাইট্রোজেন। কি আছে, মিল্ক, দুধ তো অবশ্যই গুনতে পারবেন না, শুধু পরিমাণ করতে পারবেন। and that's why এটা কি বলা হয়, আনকাউন্টেবল নাউন বলা হয়। ওয়াটার, রাইট, পানি। তারপর কি, টি, চা। তারপর অনেস্টি। এইবার আসুন তো একটু অন্যরকম ওয়ার্ড শিখি, সেটা হচ্ছে অনেস্টি মানে কি, সততা। অনেস্টি মানে সততা। এটা কি গুনতে পারবেন, একদমই না, গোনা যাবে না। এটাকে আসলে কি ফিল করতে হবে, পরিমাণ করতে হবে, তাই না? তিনি অনেক সৎ, তার মধ্যে অনেক সততা রয়েছে, অনেক সততা রয়েছে। আপনি জানেন তার মধ্যে অনেক কি দয়া রয়েছে, সততা রয়েছে। এগুলো কি পরিমাণ করা যায়, গণনা করা যায় না। and that's why this is called uncountable noun. তাহলে কাকে পাচ্ছে এখানে, অনেস্টি। আবার সিনসিয়ারিটি, রাইট, সমনিষ্ঠতা, নিষ্ঠতা। তারপর কি, পিস মানে শান্তি। এবার দেখুন তো লাস্ট ওয়ার্ডটা কি, পিস মানে শান্তি। আচ্ছা, শান্তি কোনোদিন গণতে পারছেন? কেউ যদি শান্তি গণতে পারেন প্লিজ আমাকে কমেন্ট সেকশন জানাবেন, স্যার আমি শান্তি টুকটুক করে একটা গণতে পারছি, ঠিক আছে? তার মানে এটা কোনোদিন গণা যাবে না, জাস্ট পরিমাণ করতে হবে, ফিল করতে হবে যে ইয়েস শান্তি, তাই না? আমি শান্তিতে আছি, আমি অশান্তিতে আছি। এগুলো কি গণনা যোগ্য না, এটা কি পরিমাণ যোগ্য। হ্যাঁ, উনি তো অনেক শান্তিতে আছে, এই যে অনেক বললাম, এটা পরিমাণ যোগ্য, গণনা করার মতো কিছু নয়। and that's why a piece is an uncountable noun. ক্লিয়ার? সো আমরা মোটামুটি অনেকগুলো নাউনের ক্যাটাগরি আমরা শিখে গেলাম। এটা ছিল আমাদের জন্য বেসিক, ঠিক আছে? সো আমরা একটু পরে আলোচনা করব কি, প্রশ্ন সমাধান করব। তার আগে আমি বলেছিলাম না একটু অ্যাডভান্স লেভেলে যাব। ইয়েস, চলুন একটু অ্যাডভান্স লেভেলে যাই। সেক্ষেত্রে আপনারা মোটামুটি হয়তো অনেকেই বলবেন, স্যার ওয়াও চমৎকার একটা বিষয় শিখলাম। এখন দেখুন তো আমরা এতক্ষণ কি বলেছিলাম। আচ্ছা, আমি যদি সবাইকে বলি যে এখানে ধরুন আমি আপনাকে বললাম পানি ইংরেজিটা কি, পানি, ওয়াটার, রাইট? আচ্ছা বলুন তো এটা কোন ফর্মে আছে, প্লিজ আপনার কমেন্ট সেকশনে জানাবেন এটা কোন ফর্মে আছে, নাউন কিনা নাকি অন্য কিছু। আচ্ছা, এবার আমি যদি বলি আই ওয়াটার ওয়াটার দ্য প্ল্যান্টস, প্ল্যান্টস, রাইট? বলুন তো এখানে ওয়াটার, এখানে ওয়াটার, দুইটা তো একই রকম। স্যার হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন two words? সো এখানে কাকে পাচ্ছি, দেখুন তো এখানে কি আছে, ওয়াটার, রাইট? এখানে ওয়াটার। এখন এখানে সমস্যাটা কোথায়, আমি কিন্তু এখানে দুইটা জিনিস জানার জন্য দিয়েছি। আমি যদি বলি যে ওয়াটার, এই ওয়ার্ডটা হচ্ছে ভার্ব, আপনি বিশ্বাস করবেন? ইয়েস, এই ওয়ার্ড ওয়াটার, এটা কি পানি, এই মুহূর্তে কি নাউন ফর্মে আছে, ক্লিয়ার? এখন এই যে দেখতে পাচ্ছেন ওয়াটার, এই ওয়াটার কিন্তু নাউন ফর্মে না, এটা কি ভার্ব ফর্মে আছে। কেন? কারণ এটার অর্থ হচ্ছে পানি দেওয়া, কি দেওয়া, পানি দেওয়া, ঠিক আছে? আচ্ছা, আমি আরেকটু বিষয়ে কথা বলে নিই, সেটা হচ্ছে আমরা নাউনগুলো চিনবো, চিনার পর আসলে এই প্রোগ্রামে আসবো। আচ্ছা, এবার একটুখানি আমরা নাউনগুলো চিনে ফেলি, ঠিক আছে? কারণ এইগুলো আমাদের চেনা দরকার। দেখুন তো একদম শর্টকাট ওয়েতে একদম তাড়াতাড়ি করবো, যেন আপনাদের সমস্যা না হয়, বিরক্ত না হন। নাউন চেনার উপায়, অনেকেই অনেক সময় নাউন চিনতে পারে না। স্যার এটা যে কোন নাউন, মনে রাখতে হবে আমাদের ইংরেজি শিখতে হবে দুই ভাবে। কয় ভাবে? দুই ভাবে। একটা হচ্ছে সূত্র দিয়ে, আর একটা হচ্ছে অর্থ দিয়ে। কি বললাম? একটা সূত্র দিয়ে আর একটা কি অর্থ দিয়ে। একটু পরে প্রমাণ হবে যে আসলে সত্যি তো স্যার আপনি তো ফরম্যাট পড়েছিলেন এটা, বাট এখন দেখছি উল্টা হয়ে গেছে। ইয়েস, সেটাই হবে।
দেখুন তো এখানে কি বলছে, ভার্বের সাথে এ এল থাকলে রাইট যোগ করে নাউন গঠন করা আছে। তার মানে ভার্বের সাথে কি এ এল থাকলে আমরা নাউন পেয়ে যাচ্ছি। যেমন এখানে পেয়ে যাচ্ছি অ্যাপ্রুভ, তার সাথে কি এ এল আছে বিদায় হয়ে যাচ্ছে অ্যাপ্রুভাল মানে অনুমোদন। তারপর কি আছে অ্যারাইভ, অ্যারাইভটা কি ভার্ব, আর তার সাথে কি যোগ হয়েছে এ এল, এই জন্য হয়ে গেছে অ্যারাইভাল। ঠিক আছে, তারপর এখানে কি আছে ডিসমিস, রাইট ডিসমিস, এখানে কি আছে এ এল আছে বিদায় হয়ে যাচ্ছে ডিসমিসাল, তাই না, বাতিল। তার মানে এটা হচ্ছে আমাদের নাউন ফর্ম, বুঝতে পারছেন। প্রপোজ ভার্ব ফর্ম মানে কি প্রস্তাব দেওয়া, প্রস্তাব করা, তার সাথে এল যুক্ত হয়েছে বিদায় হয়ে গেল কি প্রপোজাল। তার মানে আপনার কিন্তু বুঝতে হবে পরীক্ষায় আসবে যে এটা কোন ফর্ম। আপনি যদি কিছু, আমি কি বললাম, ইংরেজি দুই ভাবে চিনতে হবে, একটা হচ্ছে অর্থ দিয়ে, একটা হচ্ছে কি তার সূত্র দিয়ে। আমরা এখন সূত্র পড়ছি, একটু পরে চলে যাবো অর্থের মধ্যে। ঠিক আছে, তাহলে কি আছে সূত্রটা কি, এ এল থাকলে ভার্বের পর আমরা কি বুঝবো, এটা নাউন ফর্ম। এই সবগুলো হচ্ছে নাউন ফর্ম। ক্লিয়ার, আমরা যেহেতু নাউনের ক্লাস করছি আমরা নাউন নিয়ে কথা বলবো। এবার দেখুন তো ভার্বের সাথে ডবল ই যোগ করে নাউন গঠন করা যায়। যেমন এখানে কি আছে অ্যাড্রেস, অ্যাড্রেস মানে কি আহ্বান করা, তাই না, আহ্বান করা, এটাকে ভার্ব ফর্ম। তার সাথে কি যোগ হয়েছে অ্যাড্রেস, ডবল ই হয়েছে, তার মানে অ্যাড্রেসি, অ্যাড্রেসি। ঠিক আছে, এখন এইটা হচ্ছে কি আমাদের নাউন ফর্ম। তারপর কি আছে এমপ্লয়, রাইট ভার্ব ফর্ম, তার সাথে ই ডবল ই যোগ হয়েছে, কি হয়েছে এমপ্লয়ি। তারপর কি আছে পে, কি ডবল ই আছে বিধে আমরা কি দেখতে পাচ্ছি পে। তারপর ট্রেন, তারপর কি আছে ট্রেনি, রাইট। এই সবগুলো কি যুগ হয়েছে, ডবল ই যুগ হয়েছে, তাই না। এই ডবল ই যুগ হওয়ার কারণে সবগুলোকে আমাদের নাউন ফর্ম। তার মানে ভার্ব থেকে যখন আমরা নাউন তৈরি করবো সেক্ষেত্রে ডবল ই যুগ করলেই নাউন ফর্মটা হয়ে যাচ্ছে। তারপর আমরা কাকে পাচ্ছি এখানে, ভার্বের সাথে ই আর থাকলে, একটু খেয়াল করুন তো এই অংশটা ভালো করে মনোযোগ দিবেন। ই আর থাকলে বা আর যোগ থাকলে আমরা কি করব, এটাকে নাউন বলবো, অথবা আমরা এইগুলো যোগ করে নাউন করতে পারি। দেখুন তো এখানে কি বলা হয়েছে, এখানে বলা হয়েছে স্পিক, তার মানে কথা বলা। আই ওয়ান্ট টু স্পিক, আমি কথা বলতে চাই। তাহলে এখানে স্পিকের সাথে কি যোগ করলাম, এই তো ই আর, ই আর, এইটা করার পর হয়ে গেল স্পিকার, তাই না, স্পিকার। এইটা হচ্ছে আমাদের নাউন ফর্ম। তার মানে কি যুক্ত করলাম আমরা, ই আর, ওয়ার্ক, ওয়ার্কার, তাই না, ই আর যুক্ত করার কারণে কি হয়ে গেল, নাউন হয়ে গেল। তারপর কি আছে ফাইট, ফাইট মানে কি লড়াই করা, যুদ্ধ করা, আর এখানে কি হয়ে গেল ই আর যোগ করাতে হয়ে গেল ফাইটার, আর এখানে ই আর এর জন্য নাউন ফর্ম হয়ে গেল। তার মানে কি বুঝতে পারলাম, ই আর নাউন ফর্ম। ঠিক আছে, আচ্ছা এবার দেখুন তো রোল, তার সাথে আর যোগ করলে আমরা কি পাচ্ছি, রোলার, রাইট। দেখুন তো খেয়াল করুন তো এখানে ভার্ব আছে, রোল মানে শাসন করা, আর যে করে তাকে কি বলা হয়, রোলার বলা হয়, শাসক বলা হয়। তার মানে একটা কি বলবো এটাকে, লেটারের কারণে পুরো অর্থটাই চেঞ্জ হয়ে গেল, তাই না। ছিল শাসন করা, হয়ে গেল শাসক। তারপর ড্রাইভ মানে কি চালানো, হয়ে গেল ড্রাইভার, তার মানে যে চালায়। তার মানে ই আর অথবা আর দিয়ে আমরা কি যোগ করতে পারি, কি তৈরি করতে পারি, নাউন তৈরি করতে পারি। তারপর রাইট হয়ে গেল কি রাইটার, এই যে আর যোগ করার কারণে, সবগুলি আর যোগ করার কারণে আমরা কি পাচ্ছি, নাউন পাচ্ছি। সুতরাং এই পেজটাতে আমরা কি শিখলাম, কোন ভার্বের সাথে যদি এ এল থাকে তখন বুঝবে এটা কি নাউন ফর্ম। যদি বলা হয় যে অ্যাপ্রুভাল, এটা কি ভার্ব, অ্যাডজেক্টিভ নাকি অ্যাডভার্ব, কি বলা হবে, ইয়েস নাউন ফর্ম। ঠিক আছে, আবার যদি বলা হয় যে ফাইটার, আচ্ছা বলুন তো ফাইটার কি, এটা কোন পার্টস অফ স্পিচ, কি বলবেন, ভার্ব, নাউন না অ্যাডজেক্টিভ, ইয়েস নাউন। কেন স্যার, ওই যে দেখেছিলাম সূত্রে ই আর আছে, তাই না, ইয়ারটা দেখে বুঝতে পারলাম কি এটা নাউন ফর্ম। এগুলো কিন্তু সূত্র, আমরা চলে যাবো একটু পরে অর্থের মধ্যে। সুতরাং এটা সবাই বুঝতে পেরেছি। তারপর দেখুন নাউন আরো অনেক চেনার উপায় আছে, আমরা চিনে যাব এখন। অ্যাডজেক্টিভের শেষে টিএইচ থাকলে, টিএইচ যখন থাকবে এটা হচ্ছে আমাদের হাতিয়ার নাউন চেনার জন্য। ঠিক আছে, তার মানে এগুলো যোগ করে নাউন তৈরি করতে পারি। লং, তাই না, দীর্ঘ বা বড়, সেক্ষেত্রে যার সাথে কি যোগ হয়েছে, টিএইচ, হয়ে গেল কি লেন্থ। ঠিক আছে, এটা নাউন ফর্ম হয়ে গেছে, দৈর্ঘ্য। স্ট্রং, স্ট্রেংথ, এই টিএইচ যোগ করার কারণে হয়ে গেছে কি স্ট্রেংথ। এই লাস্টে টিএইচ আছে, এই টিএইচ থাকলে বুঝবেন নাউন ফর্ম এটা। ঠিক আছে, তাহলে আমরা কোনো ওয়ার্ডে যদি আমরা টিএইচ দেখি শেষে, সেক্ষেত্রে আমরা কি বলবো, এটাকে নাউন ফর্ম বলবো। তারপর কি আছে, ট্রু মানে কি সত্য, আর ট্রুথ দেখতে পাচ্ছেন এখানে টিএইচ যুগ হয়েছে, এই জন্য এই তিনটা ফর্মকে বলা হয় কি নাউন ফর্ম। আর কেন হয়েছে, এই টিএইচ হওয়ার কারণে। তার মানে বুঝতে পারছি কোনো অ্যাডজেক্টিভ ফর্মের সাথে যদি আমরা টিএইচ দেখে ফেলি, নাউন ফর্ম সেটা। তারপর কি আছে, ওয়ার্ড এর শেষে হোল্ড, ডাম, রাইট, ইত্যাদি যোগ করে আমরা কি করতে পারি, নাউন তৈরি করতে পারি। যেমন বয়,
বয়টা কি, বয়টা কিন্তু নাউন, নাউনের সাথে আবার কিছু যোগ করবো, সেটা আবার নাউন হবে। ঠিক আছে, এবার কে আছে, যদি বলা হয় যে বয়টা কি, ইয়েস স্যার বয়টা হচ্ছে নাউন। আবার এখানে হুড যোগ করার কারণে কি হলো, সেটাও নাউন। কেন, বয়হুড, বাল্যকাল। ঠিক আছে, তার মানে এই হুডটা আসছে বিদায়, হুড যোগ করার কারণে নাউনের সাথে হুড যোগ করার কারণে কি হলো, নাউন হয়ে গেল, অন্য আরেকটা অর্থ তৈরি হয়ে গেল। তাহলে যখন কোন বাক্যে আমরা দেখবো বা কোনো প্রশ্ন দেখবো যে বলা হলো চাইল্ডহুড, এটা কোন ধরনের ওয়ার্ড, নাউন, ভার্ব না অ্যাডজেক্টিভ, আমরা কি বলবো, নাউন বলবো। কেন স্যার, চাইল্ড নিজে একটা নাউন, তার সাথে কিছু হয়েছে হুড, তারপর হয়ে গেলো কি আরেকটা নাউন। চাইল্ড মানে শিশু বাচ্চা, আর চাইল্ডহুড মানে কি শৈশব। তাহলে অর্থটা পরিবর্তন হয়ে গেল জাস্ট একটা ওয়ার্ডের জন্য, হুড। ফলস, রাইট, এখানে কি আছে, ফলসহুড, মিথ্যা। ঠিক আছে, ফ্রি মানে কি, ফ্রি মানে স্বাধীন, তাই না, তার সাথে কি হলো, ডাম, ফ্রিডম, উইজডম, তাই না, ফ্রিডম। এই ফ্রিডমটা কি, নাউন ফর্ম, এটা নিজে ছিল নাউন, তার সাথে আরেকটা যোগ হয়েছে ডাম, এই জন্য কি হয়ে গেল, আরেকটা নাউন, অর্থ পরিবর্তন হয়ে গেল। মনে রাখতে হবে ছোট্ট ছোট্ট যে লেটারগুলো আমরা যোগ করছি, আর, ই আর, ডবল ই, তারপর কি হুড, তারপর দাম, এগুলো যোগ করার কারণে কিন্তু আমাদের অর্থটা পরিবর্তন হয়ে যাচ্ছে। সুতরাং খেয়াল রাখতে হবে যে কোন ওয়ার্ডের সাথে কোন ওয়ার্ডটা যুক্ত হচ্ছে এবং নতুন অর্থ তৈরি করে দিচ্ছে। কি বলা হয়েছে, ভার্বের শেষে ইউএনই আমরা যোগ করলে বা যদি এগুলো থাকে, অথবা পিটিআইওএন এই অংশ থাকলে বুঝবো এটা নাউন ফর্ম। ঠিক আছে, যেমন দেখুন অ্যাজিওম, আর এখানে পিটিআইওএম আছে বিদায় আমরা কি বুঝতে পারছি, অ্যাজাম্পশন, তার মানে এটা কি নাউন ফর্ম। তারপর কি আছে, কনজিউম, কি কনজাম্পশন, এই যে TION আছে, আপনারা কষ্ট করে খাতায় লিখে ফেলবেন যে কোন কোন অংশগুলো পেলে আমরা নাউন খুঁজে পাবো। এগুলো কিন্তু চিহ্ন, একটু পরে চলে যাবে অর্থের মধ্যে, প্লিজ একটু খেয়াল করবেন। কে আছে এখানে, রেজিউম, কি হবে এখানে, রিজাম্পশন। তার মানে কি পাচ্ছি, এই PTION এই অংশটা যোগ হওয়ার কারণে অর্থ হয়ে গেল আরেকটা। বুঝতে পেরেছি, তাহলে এখানে অর্থগুলো চেঞ্জ হয়ে যাবে যদি আমাদের এই অংশগুলো একটা নাউনের ভার্বের সাথে বসে যায়। ঠিক আছে, তারপর কি আছে, কিছু সংখ্যক ভার্বের সাথে ম্যান্ট যোগ করলে নাউন তৈরি করা যায়, অথবা নাউন আমরা খুঁজে পেয়ে যাব। তাহলে একটু খেয়াল করেন, অ্যাডভান্স, কি আছে, অ্যাডভান্স, তার মানে কি এটা একটা ভার্ব, অগ্রসর হওয়া, তার সাথে কিছু হয়েছে ম্যান্ট, এখন কিন্তু আর অগ্রসর হওয়া হবে না, এখন কি হবে, জাস্ট অগ্রসর। ঠিক আছে, অ্যাডভান্সমেন্ট, তাহলে কি পাচ্ছে এখানে, নাউন ফর্ম পেয়ে যাচ্ছি, জাস্ট কার জন্য, ম্যান্টের জন্য। তারপর কি আছে, অ্যাডভার্টাইজ মানে কি বিজ্ঞাপন দেওয়া, রাইট। এখন কি পাচ্ছি, ম্যান যুক্ত হয়েছে, তার মানে বুঝতে পারছেন এই ম্যান যুক্ত হলে কোন ওয়ার্ডের সাথে ম্যান থাকবে, তার মানে এটা আমাদের নাউন ফর্মে চলে যাবে, বিজ্ঞাপন, রাইট, অ্যাডভার্টাইজমেন্ট। তারপর কি আছে, আর্গু, রাইট, যুক্তিতর্ক করা, তার সাথে কি যোগ হয়েছে, ম্যান্ট যুক্ত হয়েছে, দ্যাট মিনস আর্গুমেন্ট, তার মানে কি যুক্তি তর্ক, এটা হয়ে গেল কি নাউন ফর্ম। সুতরাং এই ম্যান্ট যুক্ত হওয়ার কারণে অন্য একটা অর্থ তৈরি হয়ে গেল। তারপর কি আছে, কমিট, তার সাথে কিছু হয়েছে ম্যান্ট, তার মানে কমিটমেন্ট মানে কি প্রতিজ্ঞা। একটু খেয়াল করুন তো, এই ম্যান্ট গুলো যখন কোনো অংশে থাকবে চোখ বুঝে আমরা নাউন বলে ফেলবো, বাট কিছু ক্ষেত্রে কিছু ওয়ার্ডের বেলায় একটু ভিন্নতা আসবে, একটু পরে প্রমাণ হবে যে স্যার আসলে তো ভিন্নতা আছে। দ্যাটস ইট, খেয়াল করুন তো, আরো আছে, হ্যাঁ অনেকগুলো আছে। তারপর কি আছে, নাউনের সাথে শিপ যোগ করে কি করতে পারি, আমরা নাউন গঠন করতে পারি। তার মানে আছে একটা নাউন, আপনাকে আবার বোকা বানানোর জন্য বলবে আরেকটা নাউন। ঠিক আছে, দেখুন তো এখানে কি আছে, ফ্রেন্ড, দিস ইজ আ নাউন, এটা একটা নাউন, একটা নাম, রাইট। এখন এটার সাথে আর কি যোগ করলে আরেকটা নাউন হয়, শিপ, ফ্রেন্ডশিপ। এই কোনো অংশ যদি আমরা শিপ পাই, SHIP, শিপ পাই, সেক্ষেত্রে আমরা কি নাউনের পর যদি আরেকটা অংশ শিপ পাই, তখন হয়ে যাবে আরেকটা নাউন। তার মানে কি পার্টনারশিপ, অংশীদার, মেম্বারশিপ। ঠিক আছে, তারপর কি ফ্রেন্ডশিপ। তারপর কি আছে এখানে, ভার্বের সাথে IUN, TION, SION থাকলে এটা হয়ে যাবে কি নাউন ফর্ম। যেমন অ্যালোকেট, এলোকেট মানে কি বরাদ্দ করা, তাই না, তার মানে কি হলো, অ্যালোকেশন। বুঝতে পেরেছি। আর তারপর কি আছে এখানে, না এটা নাউন ফর্ম হয়ে গিয়েছে, এলিভেট। তারপর কি আছে, IUN থাকার কারণে কি হয়ে গেল, নাউন হয়ে গেল, এলিভেশন। তারপর নর্মালাইজ, এই যে দেখতে পাচ্ছেন নর্মালাইজ, তার সাথে কি যোগ হয়েছে,
টিআইওএন, নর্মালাইজেশন, নর্মালাইজেশন। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমাদের কি নাউন ফর্ম, কার জন্য? টিআইওএন এর জন্য, টিআইওএন এর জন্য। এখানে কি আছে? অপোজ, টিআইওএন, রাইট? অপোজ হয়ে যাবে অপোজিশন। তারপর এক্সটেন্ডেড, এক্সটেনশন, এক্সটেনশন, আইএসআইওএন, এক্সটেনশন হয়ে গেল। এগুলো হচ্ছে আমাদের নাউন চেনার উপায়। ঠিক আছে, এক নাউন থেকে এক ভার্বের সাথে আমরা এগুলো যোগ করলে নাউন ফর্ম পেয়ে যাব। তারপর কি আছে? আচ্ছা, সিমটা এখানে চলে আসছে। ওকে, সো আমরা একটুখানি ডিপে যাই। তার মানে হচ্ছে আমি বলেছিলাম আপনাদেরকে যে আমি আপনাদেরকে একটু অ্যাডভান্স লেভেলে নিয়ে যাব, এখনই প্রমাণ করব। আমরা প্রথমত কি বলেছিলাম যে কোনো ওয়ার্ডের সাথে যদি কি হয়, ইআর যুগ হয়, কি যুগ হয়? ইআর যুগ হয়, সেক্ষেত্রে নাউন ফর্ম বলা হয়। যেমন আমরা কি বলেছিলাম? স্পিকার, স্পিকার, তাই না? তাহলে এটা কোন ফর্ম বলবেন? ইয়েস, স্পিক পর্যন্ত কি আছে? ভার্ব ফর্ম। আর এটা এই দুইটা হওয়ার কারণে সম্পূর্ণ হয়ে গেল কি নাউন ফর্ম। আমরা কি বুঝতে পারছি? স্পিক পর্যন্ত ভার্ব ফর্ম, ইয়ার যুক্ত হওয়ার কারণে কি হয়ে গেল? নাউন ফর্ম। তার মানে স্পিকার, রাইটার, ড্রাইভার, তাই না, প্রোভাইডার, এই সবগুলো কি নাউন ফর্ম। বাট এখন ইয়ার থাকা সত্ত্বেও আমি নাউন ফর্মে নিয়ে যেতে পারবো না। প্রমাণটা দেখুন, এই প্রশ্নটা কিন্তু পরীক্ষায় চলে আসে। যেমন আই water the plants। ঠিক আছে, তার মানে এখন দেখুন তো, আমরা একটু আগে বলেছিলাম ওয়াটার মানে কি? পানি, তাই না? ওয়াটার, পানি। এই যে স্যার এখানে তো ওয়াটার ইয়ার আছে, ও স্যার এই জন্য এটা কি নাউন ফর্ম? ইয়াস, নাউন ফর্ম। বাট এই মুহূর্তে যদি বলা হয় যে ওয়াটার কোন ফর্মে আছে, আপনি নিঃসন্দেহে বলে ফেলবেন নাউন ফর্ম। কেন? কারণ আপনি জানেন ওয়াটার এমনিতে পানি, অর্থ পানি। ঠিক আছে, নাউন ফর্ম। আরেকটা ইয়ার, আরেকটা চিহ্ন আছে কি ইয়ার আছে, স্যার এটা তো নাউন ফর্ম, নিঃসন্দেহে নাউন ফর্ম। বাট দিস ইজ রং আইডিয়া। ওকে, সো কেন? কারণ হচ্ছে এই মুহূর্তে এই ইয়ার থাকা সত্ত্বেও এটা আসলে ভার্বের কাজ করছে, কাজ করছে। ওয়াটার মানে পানি, আর একটা ওয়াটার হচ্ছে পানি দেওয়া। তার মানে এই বাক্যে এইটা অর্থ মিন করছে যে পানি দেওয়া। আই ওয়াটার দ্য প্ল্যান্টস, আমি চারা গাছগুলোতে পানি দেই। বুঝতে পেরেছি? এন্ড দ্যাটস ওয়াই এটাকে আমরা কি বলতে পারবো না? নাউন বলতে পারবো না। উই ক্যানট সে দিস ইজ নাউন, রাইট? আমরা কি বলতে পারবো না? নাউন বলতে পারবো না। আমরা কি বলবো? উই উইল সে দিস ইজ আ ভার্ব, দিস ইজ আ ভার্ব ফর্ম। ঠিক আছে, ওয়াটার। ক্লিয়ার? তার মানে এই মুহূর্তে এটা কি পানি দেওয়া। ওকে, সো আরেকটা অ্যাডভান্স বাক্য আপনাদের দেই, সেটা হচ্ছে, আচ্ছা বলুন তো গো অর্থ কি? গো আমরা সবাই পড়েছি, গো মানে কি? গো মানে কি? যাওয়া, তাই না? এটা কোন ফর্মে আছে? সবাই নিঃসন্দেহে বলবেন কি এটা ভার্ব, তাই না? ইয়েস, ভার্ব। কিন্তু আমি যখন বলবো এটাকে নাউন, বিশ্বাস হবে? ইয়েস, এখনই প্রমাণ করে দিচ্ছি যে এখন আমরা কি করছি? অর্থ অনুযায়ী করছি। কি করছি? অর্থ অনুযায়ী করছি। আমরা কিন্তু চিহ্ন থেকে করছি না। এবার এই গোটা হচ্ছে নাউন ফর্ম। ক্লিয়ার? গো মানে কি? যাওয়া। এই মুহূর্তে এটা হচ্ছে ভার্ব ফর্ম, বাট আমি বলছি এই গোটা হচ্ছে নাউন ফর্ম। কখন? প্রশ্নটা একটু খেয়াল করে দেখবেন যে this is your go। দেখুন তো এখানে লিখেছি আরেকটা ওয়ার্ড, দিস ইজ ইউর গো। ওকে, এইবার বলুন তো এইখানে গোটা কি? এই গোটা কি আসলে নাউন? সরি, ভার্ব। গো মানে, হ্যাঁ অনেকে বলবে স্যার গো মানে যাওয়া, ভার্ব তো। তারপরে গো মানে যাওয়া, ভার্ব। নো প্রবলেম স্যার, ইয়েস দিস ইজ আ গ্রেট প্রবলেম। কেন? কারণ এই গো আসলে ভার্ব না। কেননা এই গোর একটা আলাদা অর্থ এখানে বহন করছে, সেটা হচ্ছে দিস ইজ ইউর গো। কে বলতে পারবেন অর্থটা? প্লিজ কমেন্ট সেকশনে জানাবেন যে স্যার এটার অর্থ হচ্ছে এইটা। এই বাক্যটার অর্থ প্লিজ কমেন্ট সেকশনে জানাবেন। দিস ইজ ইউর গো মানে কি? এটা মানে হচ্ছে না এবার তুমি যাও, না। দিস ইজ ইউর গো মানে কি? এবার তোমার পালা, এবার তোমার পালা। তার মানে এটা আসলে এই মুহূর্তে ভার্বের কাজ করছে না, এটা কিসের কাজ করছে? নাউনের কাজ করছে। আপনাকে কনফিউজ ফেলে দিবে এই ওয়ার্ড, এই বাক্যটা কিন্তু পরীক্ষায় চলে আসতে পারে, প্লিজ একটু লিখে নিবেন। হ্যাঁ, যেমন দিস ইজ ইউর গো, তার মানে ভার্ব হসত্ব, এটা কি এখন ভার্ব না, অর্থ অনুযায়ী। আমি কি বলেছি? ইংরেজি দুই ভাবে করা যায়, একটা হচ্ছে কি সূত্র অনুযায়ী, আরেকটা হচ্ছে কি
তার অর্থ অনুযায়ী। এবার সূত্র কোন কাজ করছে না, এখন কি লাগবে, অর্থ লাগবে। ঠিক আছে, একটু আমরা কি পড়েছিলাম, স্পিকার, রাইটার, এগুলো সূত্র ছিল, আর ছিল বিদে নাউন হয়েছিল। বাট আমি যখন চলে আসলাম আই ওয়াটার দ্য প্ল্যান্টস, সেক্ষেত্রে কি হলো, আমি চারা গাছগুলোকে পানি দেই, তাহলে কি ওয়াটারটা কি আসলে সূত্রে পড়ছে, একদম না, এখন কি অর্থ বহন করছে। এন্ড দ্যাটস ওয়াই আমরা কি বলতে পারি যে আমাদের ইংরেজি দুইভাবে আমরা শিখতে পারি, একটা হচ্ছে সূত্রের মাধ্যমে, একটা কি অর্থের মাধ্যমে। যেমন এখানে আমরা প্রমাণ পেয়েছি গো, গো মানে কি যাওয়া, দিস ইজ আ ভার্ব, রাইট? বাট এখন তো ভার্ব না, কেন না, এটা হচ্ছে অর্থ অনুযায়ী। ক্লিয়ার? তার মানে এই বাক্যে অর্থটা মিন করছে পালা। এবার তোমার পালা, হ্যাঁ তুমি যাও, এবার তোমার পালা, ইয়েস গো, দিস ইজ ইউর গো, রাইট? যাও, এবার তোমার পালা। বুঝতে পেরেছি? তারপর আরেকটা বাক্য আপনাদের দেখাই, সেটা হচ্ছে আমরা কি বলি, এটা কি বলেন তো, টার্ন, তাই না? TERN, টার্ন, টার্ন অ্যারাউন্ড বলি না, চারদিক ঘুরো। আচ্ছা এইটা কি টার্ন, টার্ন এটা কি, ঘোরা। আর এটা কোন ফর্মে আছে, ভার্ব ফর্ম। এবার আমি যদি বলি এটাকে নাউন ফর্ম, বিশ্বাস হবে? ইয়েস, বিশ্বাস করিয়ে যাবে ইনশাআল্লাহ। দেখুন তো এখানে কি আছে, টার্ন, তার মানে কি ঘোরা, এটা কি ভার্ব ফর্ম। বাট আমাদের পরীক্ষায় চলে আসবে এরকম ভাবে যে দিস ইজ ইউর টার্ন। তার মানে কি জানেন, এখন এটা কি ঘোরা হবে, এখানে অর্থ হচ্ছে ঘোরা, মানে একটু তাকিয়ে দেখা ঘোরা এটা। আর এইখানে এই টার্ন ঘোরা অর্থে ব্যবহৃত হচ্ছে না, এইখানে এই টার্ন মিন করছে কি জানেন, ওই যে একটু বললাম, দিস ইজ ইউর গো, এবার তোমার পালা, দিস ইজ ইউর টার্ন, এবার তোমার পালা। তার মানে এই যে দেখতে পাচ্ছেন ভার্ব, কিন্তু এটা এখানে ভার্ব না, এটা কি হয়ে গেল, নাউন হয়ে গেল। এই মুহূর্তে এটা হচ্ছে নাউন ফর্ম। বুঝতে পেরেছি? তার মানে কি শিখতে পারলাম, আমরা ভাবছি যে স্যার এটা তো ভার্ব না, এটা ভার্ব হবে না, অর্থ অনুযায়ী কি হয়ে গেল, নাউন হয়ে গেল। তার মানে ইংরেজি শিখবো দুই ভাবে, একটা হচ্ছে সূত্র অনুযায়ী, একটা কি অর্থ অনুযায়ী। ঠিক আছে, এবার দেখুন তো আরেকটা ওয়ার্ডের সাথে আপনাদের পরিচয় করে দিই, সেটা হচ্ছে, আচ্ছা বলুন তো এখানে কি আছে, মাঝে মধ্যে আমরা এই ওয়ার্ডটা বলি কিন্তু মেনশন বলি না। মেনশন মানে কি, উল্লেখ করা, তাই না? মেনশন মানে কি উল্লেখ। এখানে বলুন তো এখানে কে আছে, TION আছে, তাই না? আমরা সূত্র কি শিখেছিলাম, কোন ওয়ার্ডের সাথে TION থাকলে কি হয়ে যাবে, নাউন হয়ে যাবে, তাই না? যেমন আমরা পেয়েছিলাম যে প্রিপারেশন, না সরি কয়েকটা ওয়ার্ড পেয়েছি, দেখেন একটুখানি আমরা কি পেয়েছিলাম সেখানে। এই যে এখানে পেয়েছিলাম আমরা আমরা এই যে TION পেয়েছিলাম, তারপর এখানে আছে যে এলিভেশন TION, তারপর কি TION, এই যে TION থাকার পরে নর্মালাইজেশন হয়েছে, এগুলো কি নাউন ফর্ম হয়েছে। বাট আমি যদি বলি এই ক্ষেত্রে এটা আমাদের সূত্রের বাইরে চলে যাচ্ছে, সেটা হচ্ছে আমরা কি বলেছিলাম, মেনশন, তাই না? মেনশন, সরি মেনশন, TION, মেনশন, রাইট? এখন এটা কোন ফর্মে আছে, সবাই বলছেন নাউন ফর্ম। কেন? ইয়েস, আসলে নাউন ফর্ম। কেন? কারণ এখানে কি আছে, TION আছে। প্রশ্ন হচ্ছে আমি যদি বলি এটাকে ভার্ব ফর্ম, বিশেষ হবে? ইয়েস, আমরা সচরাচর এই ওয়ার্ডটা ইউজ করি, তার মানে এই চিহ্নটা দেখার পর আমি এটাকে ভার্ব নাউন ফর্ম বলতে পারবো না। কেন বলতে পারবো না? কারণ বাক্যে যা ডিমান্ড করবে সেই ক্ষেত্রে আমি অর্থটা তৈরি করবো। যেমন ডোন্ট, ডোন্ট আমরা কি বলি, ডোন্ট, কি আছে এখানে, ডোন্ট মেনশন, মেনশন, তাই না? তার মানে কি উল্লেখ করার প্রয়োজন নেই। তার মানে কি আমি অনেক দুঃখিত, আপনাকে হেল্প করতে পারলাম না, এই না সে না হ্যান তেন হাবিজি অনেক কিছু বললেন, একজন অপর প্রান্ত কি বলবে, ডোন্ট মেনশন ইট, ডোন্ট মেনশন ইট, এটাকে উল্লেখ করার দরকার নেই, হ্যাঁ বলার দরকার নেই, প্রয়োজন নেই, দরকার নেই। সেক্ষেত্রে আমরা কি পাচ্ছি এখানে বলুন তো, এই যে দেখতে পাচ্ছি মেনশন, দেখতে পাচ্ছেন এখানে TION দেখে, ও স্যার শিখেছিলাম TION থাকলে এটা কি নাউন ফর্ম, বাট দিস ইজ নট নাউন। ঠিক আছে, এটা কি, দিস ইজ আ ভার্ব ফর্ম।
তাহলে কি পাচ্ছি, ডোন্ট মেনশন ইট, এটাকে উল্লেখ করবেন না, উল্লেখ করার দরকার নেই, প্রয়োজন নেই। তাহলে আমরা কি বুঝতে পারলাম যে আমাদের সূত্র থেকে আমাদের মাঝে মধ্যে বের হয়ে যেতে হবে। আর তাহলে ইংরেজি আমরা কিভাবে শিখবো, দুই ভাবে শিখবো। একটা হচ্ছে ইংরেজি শিখবো আমরা সূত্রের মাধ্যমে বা রুলসের মাধ্যমে, তারপর আমরা শিখবো অর্থের মাধ্যমে। ঠিক আছে, অনেক সময় আমাদের রুলস কাজ করবে না, তখন আমরা কি করবো, অর্থ দিয়ে বাক্যটাকে বা ইংলিশটাকে আমরা শিখে ফেলবো। সো সবাই বুঝতে পেরেছেন আশা করি। তো সবাই ভাবছেন স্যার তো আমাদেরকে বেসিকে শিখাতে শিখাতে একদম শেষ, তার মানে আমরা ছোটবেলায় এগুলো শিখে ফেলেছিলাম। হ্যাঁ, সবাই শিখেছিলাম, তারপর আমাদের শিখতে হয়। আর আমাদের ইংরেজি জন্মের একদম মৃত্যু পর্যন্ত শিখতে হবে। কেন? কারণ আমাদের নিজেদের জন্য, নিজের প্রয়োজনে। ঠিক আছে, সুতরাং এখানে আমি প্রথম বলেছিলাম যে এই সবগুলো শেষ করে আমি কি করব, সমাধানের চেষ্টা করব। সো এখন আমি কি করব, কিছু বাক্য সমাধান করব। সেটা হচ্ছে, দেখুন তো এখানে কি বলা হয়েছে, প্রথম বাক্যে বলা হয়েছে যে মাটন ইজ, এটা কি আসলে, এটা 38তম বিসিএস পরীক্ষায় এসেছে মাটন, তাই না? একটু বলুন তো মাটনটা আসলে কি, মাটনটা কি বলুন তো প্লিজ। আপনারা অবশ্যই এটাকে কমেন্ট করবেন যে স্যার মাটনটা আসলে কি। জি, মাটন কি খাসির মাংস, তাই না? আচ্ছা, এবার দেখুন তো এখানে কি আছে, এই মাটন হচ্ছে আমাদের প্রপার নাউন, কারণ কোন ব্যক্তি বস্তু প্রাণীর নামকে বোঝাচ্ছে, রাইট? মাংস একটা কি, মাংস, মাটন, সেজন্য কি এটা কি প্রপার নাউন। তারপর হচ্ছে আমরা একটু ফাস্ট করব, এখানে বাক্যটা হয়তো ভুল আছে, এখানে ফ্রেইলিটি না, এটা হবে ফ্রেইলটি। হ্যাঁ, ফ্রেইলটি কমা দাই নেম, এখানে বাক্যটা এরকম হবে আর কি, ফ্রেইলটি thy name is ওম্যান। এটা হচ্ছে শেক্সপিয়ারের একটা উক্তি আর কি, ওম্যান। তাহলে এখানে বলছে যে এই কি ফ্রেইলটি আসলে কি, ইয়েস, ফ্রেইলটি কি বলুন তো, এটা কি বঙ্গুরতা, রাইট? এটা অর্থ বঙ্গুরতা। এই জন্য এটা কি, এখানে কি আছে, অপশন এতে আছে নাউন, আছে অ্যাডজেক্টিভ, তারপর আছে কি অ্যাডভার্ব, আছে ভার্ব। সুতরাং আমরা কি বলবো, ইয়েস নাউন। কেন? টিআই আছে বিদায়। আমরা জানি যে কি ক্রুয়েলটি, নিষ্ঠুরতা, হ্যাঁ, সিউরিটি, তারপর হচ্ছে মোরালিটি, টিওয়াই থাকলে আমরা কি জানি, বিউটি, এগুলোকে আমাদের নাউন ফর্ম মিন করে। ঠিক আছে, সুতরাং আমরা কি শিখতে পারলাম এখানে, যে টিওয়াই আছে বিদায় এটা কি নাউন ফর্ম, এই জন্য আমাদের উত্তর হবে আ নাউন। তারপর কি পাচ্ছি আমরা এখানে, হোয়াট কাইন্ড অফ নাউন ইজ ক্যাটেল। ক্যাটেল বলুন তো কি আছে এখানে, ক্যাটেল মানে গবাদি পশু, তার মানে এখানে অনেকগুলো পশুরই সমাহার আছে। এখানে কি আছে, এটা 10তম বিসিএস পরীক্ষা এসেছে, তার মানে আমরা কি পাচ্ছি এখানে অপশন আছে প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন এন্ড ম্যাটেরিয়াল নাউন। বলুন তো কোন ফর্মে আছে এটা, ইয়েস কালেকটিভ নাউন, তাই না, ক্যাটেল। তারপর আমরা পাচ্ছি এখানে পরবর্তী অংশে, হোয়াট কাইন্ড অফ নাউন ইজ গার্ল। বলুন তো এখানে গার্লটা কোন ধরনের নাউন, এটা এসেছে 10তম বিসিএস পরীক্ষায়। সুতরাং আমাদের বুঝতে হবে, এবার বুঝতে পেরেছেন কেন আমি বেসিক গুলো আলোচনা করেছিলাম, তা নাহলে আপনি বুঝতে পারতেন না। সুতরাং এই গার্ল কি একটা কি, যদি বলি যে সকিনা ইজ এ গার্ল, সকিনা কি একটা মেয়ের নাম, এটা প্রপার নাউন। আর গার্ল কি তার কি সকল মেয়ের সাধারণ নামকে কি বলা হয়, গার্ল বলা হয়। সুতরাং এটা হচ্ছে আমাদের কি কমন নাউন। ঠিক আছে, তাহলে কি আছে প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন এন্ড ম্যাটেরিয়াল নাউন। আমরা কোনটাকে সঠিক বানাবো, ইয়েস কমন নাউন। ঠিক আছে, তারপর আমরা চলে যাব, যেহেতু আমরা বিশেষ প্রশ্নগুলো একটু অ্যানালিসিস করেছি বা দেখেছি, এখন আমি কিছু আপনাদেরকে দিব, বাক্য দিব, যেগুলো আপনার প্র্যাকটিস করবেন। ঠিক আছে, কিছু বাড়ি কাজ থাকবে আপনাদের, এক্সাম্পল ফর প্র্যাকটিস। দেখুন তো এখানে কি বলা হচ্ছে, 1 নম্বর বলা হয়েছে বাংলাদেশ ইজ বাংলাদেশ, এই ওয়ার্ডটা আসলে কি, পরীক্ষায় আপনাদের এইভাবে প্রশ্ন আসতে পারে, বিসিএস এবং অন্যান্য পরীক্ষাতেও সেম ভাবে প্রশ্নটা আসতে পারে যে বাংলাদেশ আসলে এই ওয়ার্ডটা আসলে কি মিন করে, এটা কি কোন ধরনের নাউনে আছে এটা। সেক্ষেত্রে আমরা বলুন তো কি পাচ্ছি, আমরা প্রথমত কি শিখেছিলাম যে কোনো ব্যক্তি বস্তু প্রাণী বা কোনো একটা জিনিসের নামকে কি বলা হয়, নাউন বলা হয়, এবং এটা কি প্রপার নাউন, নির্দিষ্ট নাম। যখন আমরা পড়েছিলাম যে লন্ডন, তাই না, তারপর নিউ ইয়র্ক, ঢাকা, বাংলাদেশ, তারপর কি যুক্তরাজ্য, এই সবগুলোকে আমাদের প্রপার নাউন। ঠিক আছে, তার নির্দিষ্ট করে এই নামগুলোকে বোঝানো হচ্ছে। এই জন্য আমরা কি বুঝতে পারছি, আমাদের অ্যান্সারটা কি হবে, বি। তারপর দেখুন তো এখানে
2 নম্বর বাক্যে বলা হচ্ছে ঢাকা ইজ আ বিগ সিটি। বলুন তো এখানে কি আছে? ঢাকা। এই ঢাকাটা বলছে কোন ধরনের নাউন? এখানে কি আছে? কমন নাউন, প্রপার নাউন, কালেকটিভ নাউন এন্ড ম্যাটেরিয়াল নাউন। আমরা কোনটা ইউজ করব? ইয়েস, হয়েছে? একদম না, কমন নাউন না। এটা কি হবে বলুন তো? এটা হবে আমাদের এই তো প্রপার নাউন। তার মানে এটা একটা জায়গার নাম, প্লেসের নাম, ঠিক আছে? প্রপার নাউন। তারপর আমরা কি পাচ্ছি এখানে? শেক্সপিয়ার। শেক্সপিয়ার রোট মেনি প্লেস। তার মানে শেক্সপিয়ার অনেকগুলো নাটক লিখেছিলেন। বলুন তো এখানে কে আছে? শেক্সপিয়ার। এই শেক্সপিয়ার আসলে কি, কোন ধরনের মানে নাউন বলা হয়েছে? কমন নাউন, প্রপার নাউন, ম্যাটেরিয়াল নাউন এন্ড কালেকটিভ নাউন। অবশ্যই কালেকটিভ হবে না, অবশ্যই ম্যাটেরিয়াল হবে না, অবশ্যই কমন হবে না। কি হবে? প্রপার নাউন হবে। বুঝতে পেরেছি? আই এম সরি। হ্যাঁ, তারপর এখানে যেটা আমরা পাচ্ছি সেটা হচ্ছে এশিয়া ইজ দ্য লার্জেস্ট কন্টিনেন্ট। তার মানে কন্টিনেন্ট মানে কি? মহাদেশ। এই বলুন তো এটা আসলে কোন ধরনের মানে নাউন? এখানে বলা হচ্ছে প্রপার নাউন, কমন নাউন এন্ড কালেকটিভ নাউন। এটা কি বলুন তো? এশিয়া কি একটা, এশিয়া হচ্ছে আমাদের কি একটা প্রপার নাউন। আর কি বলছে? মহাদেশ। এমন প্রপার নাউন অনেকগুলো আছে এই মহাদেশের ভিতরে, তাই না? তার মানে কি এশিয়া, আফ্রিকা, তারপর কি আমেরিকা মহাদেশ, সবগুলোর সাধারণ নাম কি বলা হয়? কন্টিনেন্ট। এন্ড দ্যাটস ওয়াই এটা কি হবে? এটা আমাদের অ্যান্সার হবে কি? প্রপার নাউন নো, কালেকটিভ নো, কি হবে? কমন নাউন। বুঝতে পেরেছি? তারপর আমাদের 5 নম্বর বাক্যে বলা হচ্ছে দ্য পদ্মা ইজ আ বিউটিফুল রিভার। বলুন তো এখানে বিউটিফুল রিভার, রিভার বলা হয়েছে, রিভারটা কোন ফর্মে আছে? আমি একটু ফাস্ট করাচ্ছি, ঠিক আছে? রিভারটা কোন ফর্মে আছে, কোন নাউনে আছে? এখানে দেখুন তো পদ্মা এটা নাম, তাই না? এটা হচ্ছে আমাদের প্রপার নাউন। বাট এমন পদ্মা নদীর মতো আরো নদী আছে কিনা বলুন তো? পদ্মা, যমুনা, হ্যাঁ, তারপরে ব্রহ্মপুত্র, কর্ণফুলী, সবগুলো নদী আলাদা নামকে বলা হয় প্রপার নাউন, আর সবার সাধারণ নামকে কি বলা হয়? রিভার, মানে নদী। দ্যাটস ওয়াই এটা হবে কমন নাউন, রাইট? তাহলে আমাদের প্রপার নাউন হচ্ছে না, কালেকটিভ নাউন হচ্ছে না, ম্যাটেরিয়াল হচ্ছে না, কি হবে? কমন নাউন। বুঝতে পেরেছি? তারপর আমরা চলে যাব পরবর্তী বাক্যে। দেখুন তো কি বলা হয়েছে? গোল্ড ইজ আ ড্যাশ নাউন। এখানে কি বলা হয়েছে? কমন নাউন, প্রপার নাউন, কালেকটিভ নাউন আর ম্যাটেরিয়াল নাউন। বলুন তো এই গোল্ড, এখানে গোল্ড ইজ আ ড্যাশ নাউন। তার মানে এই গোল্ডটাকে আসলে মিন করা হচ্ছে এটা কোন ধরনের নাউন আমাদের জানাতে। এবার গোল্ড মানে কি? স্বর্ণ। এটা একটা কি বলুন তো? এটা কি কমন নাউন? একদম না। এই প্রপার নাউন? একদম না। এটা কি আপনার কালেকটিভ নাউন? না। তার মানে এই গোল্ড হচ্ছে একটা ম্যাটেরিয়াল, উপাদান, উপকরণ, তাই না? আর এই উপকরণ দিয়ে আমরা অনেক কিছু তৈরি করতে পারি, বিধায় এটাকে বলা হয় কি? ম্যাটেরিয়াল নাউন। আমরা কি বুঝতে পেরেছি? তাহলে আমাদের সঠিক অ্যান্সারটা কি? ম্যাটেরিয়াল নাউন। তারপর কি পাচ্ছি? 7 নম্বর বাক্যটাতে পাচ্ছি সুগার ইজ আ, অথবা এখানে কি বলা হচ্ছে? সুগার ইজ এ অথবা অ্যান নাউন। তার মানে বলুন তো এখানে কি আছে? এই বাক্যটাতে বলা হচ্ছে সুগারটা আসলে কোন ধরনের নাউন? এখানে 4টা অপশন দেওয়া আছে: কাউন্টেবল, আনকাউন্টেবল, ম্যাটেরিয়াল আর কি বোথ। বি এন্ড সি। বি এন্ড সি মানে কি? আনকাউন্টেবল অথবা ম্যাটেরিয়াল। একটু খেয়াল করলে আমরা বুঝতে পারবো যে আমরা কি পড়েছিলাম? সুগার মানে চিনি। যদিও আমরা একটা গুনতে পারবো 1 কেজি 1 মাস 2 মাস সময় নিয়ে, 5 মাস সময় নিয়ে, বাট আমরা এটা করি না। না করে কি বলি বলুন তো? কি করি? আমরা পরিমাণ করি, তাই না? চালকে আমরা কি করি? পরিমাণ করি। সেক্ষেত্রে এগুলো কি? ম্যাটেরিয়াল নাউন। তার মানে এখানে কি? ম্যাটেরিয়াল নাউন। সুগার কি? ম্যাটেরিয়াল নাউন। তাহলে পেলাম ম্যাটেরিয়াল নাউন। এবার আরেকটা জিনিস, এখানে আরেকটা অপশন দেওয়া আছে, সেটা হচ্ছে কি? কাউন্টেবল এন্ড আনকাউন্টেবল। যেহেতু চিনি আমরা পরিমাণ করি, তার মানে গুনতে পারি না, এটা আমরা কি? এটা কি? আনকাউন্টেবল নাউন। আর এই জন্য আমাদের ডি নাম্বার অপশন বলা হয়েছে বোথ, বি এন্ড সি। তার মানে এই সুগার একাধারে আনকাউন্টেবল নাউন, অগণনাযোগ্য বিশেষ্য, আর এটা কি? ম্যাটেরিয়াল নাউন। ঠিক আছে? পরিমাণ বিশেষ্য। ঠিক আছে? তাহলে এখানে দুইটাই হচ্ছে আমাদের অ্যান্সার। সুতরাং আমরা এইভাবে আলাদা দিব না, আমরা কি করব? অ্যান্সারটাকে এইভাবে দিব যে আমাদের টোটাল অ্যান্সারটা কি, যেহেতু আমাদেরকে আলাদা করে দিয়েছে, টোটাল অ্যান্সারটা হচ্ছে আমাদের ডি। তার মানে বোথ, বি এন্ড সি। বুঝতে পেরেছি? তো এই ছিল আমাদের আজকের ক্লাস। এখন আপনাদের কিছু বাড়ি কাজ দিয়ে দিচ্ছি, ঠিক আছে? হোমওয়ার্ক যেটাকে বলা হয়। প্লিজ আপনারা স্ক্রিনশট নিয়ে নেবেন, ঠিক আছে? আমি প্রত্যেকটা পেজ আলাদা একটু একটু করে 2 সেকেন্ড করে রাখবো, আপনারা একটু কষ্ট করে ইয়ে করবেন। 8 নম্বর বাক্যে বলা হয় 8 থেকে শুরু হবে আপনাদের বাড়ির কাজ, হোমওয়ার্ক, ঠিক আছে?
8 নাম্বার থেকে বাকি যা থাকবে সবগুলো আপনাদের বাড়ির কাছে। আমি আমি আপনাদের এই কমেন্ট গুলো চেক করবো কিন্তু, ঠিক আছে? আপনারা অবশ্যই অবশ্যই কমেন্ট সেকশনে গিয়ে প্রত্যেকটাতে আপনারা এভাবে অ্যান্সার করবেন যে স্যার 8 নাম্বার বাড়ির কাছে দিয়েছিলেন 8 নাম্বার থেকে, তাহলে 8 এ অথবা বি অথবা সি এভাবে দিয়ে দেবেন, ঠিক আছে? তাহলে বুঝতে পারবো যে আমি কিন্তু দেখে ফেলবো, হ্যাঁ, প্রশ্নগুলো, ঠিক আছে? এবং সবার প্রতি প্লিজ, কারণ মনে রাখতে হবে আপনার এই পাগলামিগুলো, আপনি যে পাগলামি করবেন কমেন্ট সেকশনে গিয়ে যে স্যার এটা হচ্ছে এটা, এটা হচ্ছে এটা, এটা কিন্তু আপনার কি পাগলামি না, এটা হচ্ছে আপনার কি উদ্যম, এটা হচ্ছে আপনার স্পিড, আপনার স্পৃহা, এবং আপনার যে আপনি যে শিখতে চাচ্ছেন তার প্রমাণ, বহিঃপ্রকাশ। সুতরাং অবশ্যই কি করতে হবে, কমেন্ট সেকশনে গিয়ে আমাকে জানাতে হবে স্যার 8 নাম্বারটা হচ্ছে সি, 8 নাম্বারটা হচ্ছে বি, আবার 9 নাম্বারটা হচ্ছে এ। এইভাবে করে আপনি আমাকে অ্যান্সার করে দিবেন, আমি অবশ্যই চেক করব। পরবর্তী ক্লাসে আমি বলবো আসলে কে সঠিক অ্যান্সার গুলো দিতে পেরেছে, ঠিক আছে? সো প্লিজ কষ্ট করে আপনার স্ক্রিনশট নিয়ে নেবেন এটা, হ্যাঁ। আর যেহেতু আপনাদের এটা রেকর্ডেড আছে, অবশ্যই আপনারা পাবেন। তাহলে আমাদের 8 নম্বর প্রশ্নটা হচ্ছে কটন ইজ আ ড্যাশ নাউন, তার মানে কটনটা কোন ধরনের নাউন তা আমি বলবো না, আপনারা বলবেন আমাকে। তারপর পরবর্তী 9 নম্বরে আছে অ্যাডভাইস, অ্যাডভাইস ইজ ড্যাশ, এখানে আছে কাউন্টেবল নাউন, আনকাউন্টেবল নাউন, প্রপার কালেক্টিভ নাউন, প্রপার নাউন আর কালেক্টিভ নাউন, ঠিক আছে? এখানে মিস্টেক হয়েছে, আপনারা এটাকে সমাধান করবেন, ঠিক আছে? 10 নম্বর আছে ইনফরমেশন, ইনফরমেশন ইজ, এটা ইনফরমেশন তথ্য কোন ধরনের নাউন, এটা হচ্ছে আপনাদের বাড়ির কাজ। তারপর মানি, একটু খেয়াল করুন তো, আমি এটা করে দিচ্ছি, বলুন তো মানিটা কি আসলে টাকা? টাকা আমরা এখানে কি পাচ্ছি, কাউন্টেবল নাউন, আনকাউন্টেবল নাউন, প্রপার নাউন, কালেক্টিভ নাউন। তার মানে এই যে 11 নম্বরটা আসলে কিন্তু এখানে 4টার মধ্যে একটা সঠিক অ্যান্সার, সেটা হচ্ছে টাকা কোন সময় গণা যায় না, টাকাকে পরিমাণ করতে হয়, আর পরিমাণ যোগ্য হলে সেটাকে কি বলা হয় বলুন তো, কাউন্টেবল, একদম নাকি আনকাউন্টেবল। আমি এটা অ্যান্সার বলে দিলাম, ঠিক আছে? আচ্ছা, এখানে অনেকে কনফিউজ হয়ে যায়। তারপর আমাদের 12 নম্বরটা হচ্ছে উইচ ওয়ান ইজ কাউন্টেবল, কোনটা গণনাযোগ্য নাউন? রাইস, ইয়ার, বুক, ওয়াটার, তাই না? 4টা যে কোনো একটা আপনারা অ্যান্সার দিবেন, ঠিক আছে? তারপর হচ্ছে উইচ ওয়ান ইজ আনকাউন্টেবল নাউন, তার মানে এখানে কোনটা অগণনাযোগ্য নাউন? আইডিয়া, ফ্যান, মিল্ক, চেয়ার। এই 4টা মাঝখানে আপনারা অ্যান্সার দিবেন, ওকে? প্লিজ একটু স্ক্রিনশট নিয়ে নেন। তারপর হচ্ছে ফার্নিচার, এটা কোন ধরনের নাউন? এটা কি কাউন্টেবল, আনকাউন্টেবল না কালেক্টিভ, প্রপার? প্লিজ একটু আপনারা কমেন্ট সেকশন জানাবেন, ওকে? আমি কিন্তু সবগুলো অ্যান্সার দেখবো। দ্য হিমালয়াস ইজ, তার মানে হিমালয়াস, এই যে এটা কি, এটা কোন ধরনের নাউন? এখানে বলা হয়েছে কমন নাউন, কালেক্টিভ নাউন, প্রপার নাউন অ্যান্ড ন্যাচারাল নাউন। প্লিজ আমাকে জানাবেন। তারপর হচ্ছে 16 নম্বরে বলা হয়েছে হুইচ ওয়ান ইজ আ প্রপার নাউন, তার মানে প্রপার নাউন কোনটা, তাই না? প্রপার নাউন বলুন তো, এখানে কি আছে? রিভার, টিচার, তারপর কি এশিয়া, তারপর কি বুক। সবগুলো থেকে 4টা থেকে যে কোনো একটা হবে সঠিক অ্যান্সার, আমাকে কমেন্ট সেকশনে আপনারা জানাবেন। তারপর চোজ দ্য আনকাউন্টেবল নাউন, তার মানে অগণনাযোগ্য নাউন আমাকে বের করতে হবে, যেটা গণনা করা যায় না। তাহলে কি পাচ্ছি? এগ, ইকুইপমেন্ট, অ্যাপল, ফ্লাওয়ার, সবগুলো হচ্ছে নাউন। এখন এটা কোন ধরনের নাউন আমাকে জানাতে হবে যে স্যার আনকাউন্টেবল নাউন হচ্ছে এইটা, ঠিক আছে? তারপর হচ্ছে 18 নম্বরে আছে হুইচ ইজ আ ম্যাটেরিয়াল নাউন, উপকরণমূলক নাউন কোনটা, ওকে? তাহলে এখানে অবশ্যই আপনারা বুঝে যাচ্ছেন কে আছে এখানে। এখানে আছে 4টা অপশন, মিল্ক, স্টুডেন্ট, ফ্যান, ফ্লাওয়ার। তাহলে এই 4টা যে কোনো একটা হয়ে যাবে আমাদের কি, আমি অবশ্যই দেখবো, এবং আমি কিন্তু কমেন্ট সেকশন গুলো আজকে থেকে পড়া শুরু করবো, ঠিক আছে? আমি দেখবো যে কে আসলে ভালো বা সঠিক অ্যান্সার দিতে পারছেন, বুঝে নেবো যে তার প্রস্তুতি খুবই চমৎকার, বা সে সুন্দরভাবে প্রস্তুতিগুলো নিচ্ছে এবং তার যে উদ্যম, ইচ্ছা, আগ্রহ আছে সেটা আসলে প্রমাণ পাবে। সো এই হচ্ছে আমাদের আজকের ক্লাস। আপনারা অবশ্যই অবশ্যই নিজেদের মতো করে চমৎকার ভাবে প্র্যাকটিস করতে থাকবেন, কেননা মনে রাখতে হবে প্র্যাকটিস মেক্স আ ম্যান পারফেক্ট। আপনি আপনার যে কণ্ঠ ভালো না, নো প্রবলেম, আপনি 1 বার 2 বার 5 বার 10 বার যখন একটা গান গাইবেন, সেক্ষেত্রে কিন্তু আপনার কি গানটা অটোমেটিক্যালি চলে আসবে। সুতরাং আমাদের যে কাজটি করতে হবে সেই কাজটি হচ্ছে, ক্লাস তো আমরা সবাই দেখি, তাই না? ইউটিউব, ফেসবুক, হাজার হাজার ক্লাস আছে, হাজার হাজার টিচার্স আছে, তাই না? বাট আমরা কিন্তু শিখতে পারি না। সমস্যা একটাই, কেন? ও স্যার একবার দেখেছি, এটা প্যান, স্যার বলেছিল এটা কি, এটা প্রপার নাউন, শেষ, এখানেই শেষ। এরপর এটাকে যে আবার কি করতে হবে, প্র্যাকটিস করতে হবে বারবার। এটার সাথে প্যান আছে, চেয়ার আছে, হ্যাঁ, টেবল আছে, এগুলো যে আমাদের প্রপার নাউন, আর আমরা ইউজ করি না, আর আমরা কি প্র্যাকটিস করার চেষ্টা করি না, আর সেজন্য আমরা ভুলে যাই। তখন পরীক্ষা হলে নাম্বার
না বি নাম্বার না সি নাম্বার ডি নাম্বার, এমন কনফিউজড হয়ে যায়। সো এই কনফিউজড যেন না হয় আমাদের কি করতে হবে, উই হ্যাভ টু প্র্যাকটিস মোর অ্যান্ড মোর টু গেট আ বেটার মার্কস। ওকে, সো আজ আর নয়, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম অ্যান্ড টেক কেয়ার। আমার ক্লাস শেষ হয়ে গেছে, স্যার কই? আসসালামু আলাইকুম স্যার, ক্লাস শেষ। জি লাইভ তাই না স্যার?